ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। যে যেখান থেকে ক্লাসটি দেখতেছো সবাইকে স্বাগতম। আজকে আমরা নবম দশম শ্রেণীর সাধারণ গণিত বইয়ের 13.2 অনুশীলনের অঙ্ক করব। তো এখানে মূলত তোমাদের গুণোত্তর ধারা নিয়ে আলোচনা করা আছে। তো আমরা এর আগের ধারার যে প্রাথমিক ক্লাসটা ছিল, প্রথম যে ক্লাস, সেই ক্লাসে আমরা ধারা কি জিনিস, অনুক্রম কি জিনিস, সমান্তর ধারা, গুণোত্তর ধারা, এগুলো সবগুলোই নিয়েই আমরা আলোচনা করেছি। তারপরও যেহেতু আমরা গুণোত্তর ধারা প্রথম পর্ব, এই জন্য আমি গুণোত্তর ধারার সংজ্ঞাটাকে আবারও রিপিট করতেছি। বলা হচ্ছে যে ধারায় যে কোনো দুটি ক্রমিক পদের ভাগফল একই থাকে, ভাগফল বা অনুপাত একই থাকে, তাকে বলা হচ্ছে গুণোত্তর ধারা। অর্থাৎ এখানে বলা হচ্ছে এমন একটা ধারা হবে যার যে কোনো দুইটি ক্রমিক পদ, অর্থাৎ অনেকগুলো পদ যদি থাকে, মনে করো 2, 4, 8, 16, 32, তাহলে এটা হচ্ছে এইভাবে যদি সিরিয়ালি রেখি তাহলে সেটা কমা দিয়ে লিখলে এটা হচ্ছে অনুক্রম। আর যখন এগুলোর মাঝখানে আমরা প্লাস চিহ্ন দেবো তখন সেটা হয়ে যাবে ধারা। তো এই ধারার দেখো প্রত্যেকটা যে কোনো দুইটা ক্রমিক দুইটা পদ নেই। ক্রমিক পদ বলতে বোঝা যাচ্ছে পর দুটি পদ আর কি। ঠিক আছে, পর দুটি পদের যদি চারকে 2 দিয়ে ভাগ দেয় তাও 2 হবে। এখানে 8কে 4 দিয়ে ভাগ দিলেও 2 হবে। এখানে 16কে 8 দিয়ে ভাগ দিলেও 2 হবে। 32কে 16 দিয়ে ভাগ দিলেও 2 হবে। অর্থাৎ যে কোনো একটা পদের সাথে 2 দিয়ে গুণ করলে তার পরবর্তী পদ পাওয়া যাচ্ছে। অর্থাৎ পূর্ববর্তী পদকে 2 দিয়ে গুণ করলে পরবর্তী পদ পাওয়া যাচ্ছে। অর্থাৎ যে কোনো একটা পদ, যে কোনো দুইটি পদের ভাগফল এখানে কি থাকবে, একই রকম থাকবে। এই ধরনের ধারাকে বলা হচ্ছে গুণোত্তর ধারা। তাহলে পরেরটা কত হবে, যেহেতু 2 দিয়ে গুণ করা হচ্ছে সবাইকে, তাহলে 32, 32, 64 হবে। তারপর 64, 64, 128, এরকম করে চলতেই থাকবে। ঠিক আছে, তো এই ধরনের ধারাটাকে বলা হচ্ছে গুণোত্তর ধারা। তো গুণোত্তর ধারার সাধারণ অনুপাত জিনিসটা কি? তাহলে এই যে দেখো, আমরা যে কোনো একটা পদকে তার পূর্ববর্তী পদ দিয়ে ভাগ করলে একটা ফিক্সড সংখ্যা পাচ্ছি প্রতি ক্ষেত্রেই, তাই না? প্রতি ক্ষেত্রেই আমরা 2 পাচ্ছি। যে কোনো একটা পদকে তার পূর্ববর্তী পদ দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে আমরা এখানে পাচ্ছি কত, প্রত্যেক ক্ষেত্রেই একই সংখ্যা পাচ্ছি। এই জন্য এটাকে বলা হচ্ছে সাধারণ অনুপাত। তাহলে গুণোত্তর ধারায় পর দুটি পদের ভাগফলকে সাধারণ অনুপাত বলে। যদিও বলতে পর দুটি পদ, এখানে কি করা হবে, সাধারণত পরের পদটাকে তার পূর্ববর্তী পদ দিয়ে ভাগ করা হবে, করলে যে পদটা পাওয়া যাবে সাধারণ অনুপাত। তাহলে এখানে সাধারণ অনুপাত হচ্ছে কত, সাধারণ অনুপাতকে আর দ্বারা প্রকাশ করা হয়। তাহলে এখানে 4/2 সমান 2, অথবা 8/4 সমান 2। অর্থাৎ যে কোনো পর দুইটা পদের পরেরটাকে যদি আগেরটা দিয়ে ভাগ দেয় তাহলে যেটা হবে সেটাই হবে তোমার কি, সাধারণ অনুপাত। ওকে, এখন একটা গুণোত্তর ধারা আমরা কিভাবে তৈরি করব? তো মনে করো গুণোত্তর ধারা তৈরি করার জন্য আমাদের দুইটা জিনিস লাগবে। প্রথমে কোথা থেকে শুরু হবে, অর্থাৎ একটা প্রথম পদ লাগবে। মনে করো যে প্রথম পদ হচ্ছে 3, ঠিক আছে, প্রথম পদ 3 আর সাধারণ অনুপাত হচ্ছে 2। অর্থাৎ 2 করে সংখ্যাটা বাড়বে, মানে প্রত্যেকটা, মানে সাধারণ অনুপাত আর মানে কি, যে কোনো একটা পদকে আর দ্বারা গুণ করলে তার পরের পদটা পাওয়া যাবে, তাই না? এই সাধারণ অনুপাত 2 কথার অর্থ কি, এই পদকে 2 দ্বারা গুণ করলে তার পরের পদটা পাওয়া যাবে, তাহলে এইটাকে 2 দ্বারা গুণ করলে তার পরের পদটা পাওয়া যাবে, এটাকে 2 দ্বারা গুণ করলে তার পরের পদটা পাওয়া যাবে। তাহলে প্রথম পদ যদি 3 হয়, তাহলে প্রথম পদ 3, তাহলে তার পরের পদটা কি হবে, সাধারণ অনুপাত যেহেতু 2, তাহলে 3 গুণন কি হবে, 2 হবে। তাহলে তার পরের পদটা কত হবে, 3 দুগুণে 6, ঠিক আছে। তাহলে তার পরের পদটা কত হবে, 3 গুণন 2 প্লাস, তাহলে 3 গুণন 2 গুণন 2, ঠিক আছে, মানে 6 গুণন 2, তাহলে এখানে হবে কত, 12। তার পরের পদটা কত হবে, 3 গুণন 2, এটা তো ছিলই, তার সাথে আরো একটা 2 গুণ হবে। ঠিক আছে, তাহলে প্রথম পদ যা থাকতেছে। তাহলে আমরা যদি এখানে হিসাব করি তাহলে এখান থেকে আমরা দেখো আর এবং এ এর সাথে প্রত্যেকটা পদের একটা সম্পর্ক তৈরি করতে পারবো। এখানে যা হইলো, এখানে মনে করো 3, আর এইটাকে আমরা কি করতে পারতেছি, 3 গুণন 2 কয়টা, এখানে একটা, আর এইখানে 3 গুণন 2 পাওয়ার কত, 2, আর এইখানে হচ্ছে কত, 3 গুণন 2 পাওয়ার 3। তাহলে এইটা হচ্ছে প্রথম পদ, এইটা হচ্ছে দ্বিতীয় পদ, এইটা হচ্ছে কত, তৃতীয় পদ, এটা হচ্ছে চতুর্থ পদ। ঠিক আছে, তাহলে আমরা দেখতে পাইতেছি যে যত নম্বর পদ হবে তাহলে তার, এইটাকে দেখো 2 যদি আর হয় তাহলে এখানে আমরা দেখতে পাইতেছি কত, 3 × 2
2 পাওয়ার আর 2 এর মান কত ছিল আর, তাহলে আর পাওয়ার 1, তাহলে আমরা কি লিখতে পারবো আর পাওয়ার 1, আর এখানে লিখতে পারবো 3 ইন্টু আর পাওয়ার কি 2, চতুর্থ পদ হচ্ছে 3 ইন্টু আর পাওয়ার 3, যদি পঞ্চম পদ হইতো তাহলে কি হইতো 3 ইন্টু আর পাওয়ার 4 হবে। তাহলে যততম পদ হবে, তাহলে যততম পদ হবে তার উপর দেখো আর এর পাওয়ার তার চেয়ে 1 কম হচ্ছে। তাহলে জেনারেলি আমরা যদি বলি, তখন যেমন উদাহরণ হিসেবে আমরা যখন তৃতীয় পদ বলতেছি, তাহলে তৃতীয় পদ সমান কি হচ্ছে 3 ইন্টু আর পাওয়ার 3 হচ্ছে, তাহলে 3 মাইনাস 1, আর হচ্ছে এন এর চেয়ে 1 কম, তো যততম পদ হবে পাওয়ারটা হবে তার চেয়ে 1 কম। এখানে চতুর্থ পদ বলতেছি, তাহলে 3 ইন্টু 4 মাইনাস 1 সমান 3, অর্থাৎ যততম পদ আমরা বের করব আর এর পাওয়ার হবে কত তার চেয়ে 1 কম। তো যে কোনো এরকম করে আমরা, আর এখানে প্রথম পদ যদি 3 হয়, তাহলে প্রথম পদকে যদি আমরা এ দ্বারা প্রকাশ করি, সাধারণ তোমার সমান্তর ধারাতে আমরা দেখেছি প্রথম পদকে আমরা এ দ্বারা প্রকাশ করি, তাহলে ওই হিসাবে তাহলে প্রথম পদ যদি তোমার এ হয়, তাহলে দ্বিতীয় পদ কি হবে এ পাওয়ার 2 মাইনাস 1, তাই না, এ গুণন 1 হবে। তৃতীয় পদ হবে কি এ গুণন আর গুণন আর গুণন, তাহলে আর স্কোয়ার হবে। চতুর্থ পদ হবে কি এ পাওয়ার আর কিউব, মানে 3টে আর গুণ হবে, একটা একটা করে আর বাড়তে থাকবে, তাই না। তাহলে আমরা এখান থেকে তাহলে এন তম পদ, তাহলে গুণোত্তর ধারার ক্ষেত্রে এন তম পদ সমান আমরা লিখতে পারবো প্রথম পদ ইন্টু সাধারণ অনুপাত আর এন মাইনাস 1, অর্থাৎ যততম আমরা পদ বের করতে চাই আর পাওয়ার হবে তার চেয়ে 1 কম। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে কি তোমার এন তম পদের সূত্র। এন তম পদের সূত্র হচ্ছে এটা, যে কোনো ইয়ার ক্ষেত্রে এটা হচ্ছে তোমার এন তম পদের সূত্র গুণোত্তর ধারার ক্ষেত্রে। তাহলে গুণোত্তর ধারার এন তম পদের সূত্র হচ্ছে এ আর এন মাইনাস 1। ঠিক আছে, এখন আমরা গুণোত্তর ধারার কি বের করব সমষ্টি বের করব। ঠিক আছে, তাহলে এখন আমরা এইরকম একটা গুণোত্তর ধারা যদি আমরা সমষ্টি বের করতে চাই, তাহলে সমষ্টি বের করার ক্ষেত্রে এক একটার ক্ষেত্রে এক এক রকম কৌশল অবলম্বন করতে হচ্ছে। তো আমরা মনে করো যে এন তম গুণোত্তর ধারার সমষ্টি আমরা জেনারেলি আগে লিখিতে, প্রথম পদ যদি এ হয়, তারপর দ্বিতীয় পদ কি হবে এ আর, তৃতীয় পদ হবে কি এ আর স্কোয়ার, তারপরের পদটা হবে কি চতুর্থ পদ হবে এ আর কিউব, তারপর এরকম করে ডট 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 ডট, তাহলে শেষ পদটা কত হবে বলো দেখি এ আর এন মাইনাস 1, এন তম পদ কি হবে এ আর এন মাইনাস 1। আমরা যদি তার আগের পদটা বলি এ আর এন মাইনাস কি হবে 2 হবে, এরকম করে পদগুলো হইতে থাকবে। ঠিক আছে, তো আমরা দেখলাম যে যখন আমরা সাধারণ সংখ্যা, যেগুলো ক্রমিক সংখ্যা আছে, স্বাভাবিক ক্রমিক সংখ্যা, সেগুলো যোগ করার ক্ষেত্রে আমরা কি করেছিলাম এরকম করে আবার এটাকে উল্টায় লিখছিলাম, তাই না এন। ওকে, তারপর যখন আমরা স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি বের করেছিলাম, তখন আমরা কিউবের সূত্র থেকে করেছিলাম আর মাইনাস 1 কিউব, এই সূত্র থেকে বের করছিলাম। ঠিক আছে, আর কিউব মাইনাস এইরকম করছিলাম। আবার যখন আমরা ঘনের সূত্র, স্বাভাবিক ক্রমিক সংখ্যার ঘনের সূত্র করেছিলাম, তখন আমরা 4 আর এর সূত্র 4 এ বির সূত্র দিয়ে করেছিলাম, তাই না। তখন আমরা করেছিলাম কি 4 এ বির সূত্র দিয়ে 4 এর মান ধরেছিলাম আর বি এর মান ধরেছিলাম 1। ওইখান থেকে আমরা তাহলে এক একটাতে এক একটা কৌশল আমরা অবলম্বন করেছি। তাহলে এইখানে যে কৌশলটা অবলম্বন করা হবে সেটা হচ্ছে এবার প্রত্যেককেই আমরা আর দ্বারা গুণ করব। ঠিক আছে, তাহলে আর ইন্টু এস এন, তাহলে উভয় পক্ষে আমরা আর দ্বারা যদি গুণ করি তাহলে এটা কি হবে এ আর হবে, আর এটা কি হবে এ আর স্কোয়ার হবে, এইটা হবে এ আর কিউব হবে, এটা হবে এ আর 4 হবে, প্লাস এটা হবে এ আর এন মাইনাস 1, আর এটা হবে এ আর টু দি পাওয়ার এন। আর দ্বারা যদি গুণ করি একটা করে আর বৃদ্ধি পাবে, তাই না। তাহলে এন মাইনাস 1 আছে, তাহলে একটা করে বৃদ্ধি পেলে কি হবে মানে প্লাস 1, তাহলে 1 1 কেটে গিয়ে এন এর চেয়ে 1 কম ছিল, আর একটা নতুন আর তো আসলোই, তাহলে সেটা কি এন হয়ে যাবে। ওকে, এখন এখানে যেটা করতে হবে সেটা এই দুইটা সমীকরণ বিয়োগ করতে হবে। এর আগে আমরা সব যোগ করেছি, এবার করব বিয়োগ। তাহলে লিখবো আমরা কি এস এন মাইনাস আর ইন্টু এস এন। যদি আমরা বিয়োগ করি তাহলে এখানে কি হবে দেখো, যদি বিয়োগ আমরা করি তাহলে প্রত্যেকটাই কি হবে বিয়োগ চিহ্ন হয়ে যাবে, তাই না। এগুলো প্রত্যেকটাই বিয়োগ চিহ্ন হবে। এখন তোমরা দেখো এই
এইটা আর এটা কাটবে, এইটা আর এটা কাটবে, এইটা আর এটা কাটবে, একইভাবে এইটার সাথে তার আগেরটা কাটবে। অর্থাৎ অনেকগুলো পদ যদি আমাদের কি থাকে, এইরকম ভাবে থাকে, আমি তখন তোমাদের বুঝাইছিলাম, অনেকগুলো পদ যখন এরকম সারি সারি থাকবে তাহলে দেখো এইভাবে কাটা যাচ্ছে, ঠিক আছে, এইটা এইটা কেটে যাচ্ছে, এটা এটা কেটে যাচ্ছে, এটা এটা কাটবে, এরকম কাটতে কাটতে তাহলে থাকবে কি বলো দেখি, এখানে আরেকটা, হ্যাঁ, তাহলে থাকবে শুধু তোমার কোনটা, ও সরি এটা আরেকটা কেন, তাহলে থাকবে শুধু এই প্রথমটা থাকবে আর এই লাস্টটা থাকবে, তাই না? আর বাকি কোনো পদ থাকবে কি? এইভাবে যেহেতু আড়াআড়ি কেটে যাচ্ছে, তাই না, এটার সাথে এইটা একটা উপরের একটা পর পর এভাবে কেটে যাচ্ছে, তাহলে কি হবে, এইভাবে কেটে গেলে এই কোণার এই পদটা থাকবে আর এই পদটা থাকবে, আর বাদ বাকি সব কি হবে, কেটে যাবে, ঠিক আছে। তাহলে এই দুইটাই শুধুমাত্র অবশিষ্ট থাকবে। ওকে, তো আশা করি তোমরা এই পয়েন্টটা বুঝতে পারছো। ওকে, তাহলে এইখানে আমাদের থাকছে কত, এ, আর মাইনাস থাকতেছে এ আর পাওয়ার এন, এটা থাকতেছে, ঠিক আছে। এখন আমরা যেহেতু এস এন এর মান সমষ্টি বের করবো, তাহলে এস এন যদি কমন হয় তাহলে এখানে হবে 1 মাইনাস আর, তাহলে এস এন কমন নিয়ে আসলে এখানে 1 থাকবে আর এখানে শুধু আর থাকবে, আর এখানেও চাইলে আমরা আর এ কমন নিতে পারি, এ কমন নিলে এখানে হবে এ মাইনাস কি হবে আর এন, আর এক্ষেত্রে এস এন ইজ ইকুয়াল টু কি হবে, এ ইন্টু 1 মাইনাস আর এন 1 মাইনাস আর। তাহলে এটা হচ্ছে তোমার কি গুণোত্তর ধারার ক্ষেত্রে সমষ্টির সূত্র, ঠিক আছে, গুণোত্তর ধারার ক্ষেত্রে এটাই হচ্ছে সমষ্টির সূত্র। ওকে, বুঝতে পারছো? তাহলে এটা এই কৌশল অবলম্বন করে এইভাবে আমরা কি করতেছি, এস এন বের করতেছি। তাহলে এক একটার ক্ষেত্রে এক এক রকম কৌশল অবলম্বন করা হচ্ছে, ঠিক আছে। তাহলে এখানে আমরা দুইটা জিনিস শিখলাম, একটা হচ্ছে গুণোত্তর ধারার এন তম পদ, তাহলে গুণোত্তর ধারার ক্ষেত্রে, তাহলে গুণোত্তর ধারার এন তম পদ, এন তম পদ ছিল কি এ আর এন মাইনাস 1, আর আমি পাশে সমান্তর ধারার এন তম পদ লিখতেছি, সমান্তর ধারার এন তম পদ ছিল এন মাইনাস 1 ইন্টু ডি, এখানে এটা ছিল সাধারণ অন্তর আর এটা সাধারণ অনুপাত। এরপর হচ্ছে গুণোত্তর ধারার এন সংখ্যক পদের সমষ্টি, ঠিক আছে, এন সংখ্যক পদের সমষ্টি, ঠিক আছে। এগুলো অবশ্যই সসীম হবে, এন এর একটা ফাইনাইট মান থাকতে হবে, নইলে এখানে কি পাওয়া যাবে না, মান পাওয়া যাবে না। সেটা হচ্ছে কি এ ইন্টু, এটাকে এইভাবে সাজিয়ে লেখে অনেক সময়, আর এন 1 মাইনাস আর, তাহলে উপরে উপরে 1 মাইনাস আর, নিচেও 1 মাইনাস আর, কিন্তু উপরের আর এর উপর এন পাওয়ার আছে আর নিচেটাতে পাওয়ার নাই, পাওয়ার 1 আছে বা নাই, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে কি তোমার এন সংখ্যক পদের সমষ্টি। আর সমান্তর ধারার ক্ষেত্রে সমষ্টির সূত্র আমি যদি একটু রিমাইন্ড করে দেই, তাহলে ছিল এইরকম, টুয়াইস এ প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি, ঠিক আছে। তো এরকম ভাবে আমরা পাইছিলাম। তো এই যে এই দুইটা যদি তোমরা বুঝে থাকো, এখন এই দুইটাকে ইউজ করে যত ধরনের অঙ্ক তোমাদের হবে, ঠিক আছে। এখন আমরা তাহলে সরাসরি অনুশীলনের অঙ্কগুলোতে চলে যাই। তবে এইখানে একটা কথা আছে যে এই যে সূত্রটা, এই সূত্রে যদি আর এর মান, আর আর এর মান কিন্তু দেখো আমরা এখানে যে লিখেছি 2 4 8 16 32, তাহলে এখানে আর এর মান দেখো আস্তে আস্তে পদগুলো বাড়তেছে, তাই না, আস্তে আস্তে পদের মান বাড়তেছে, তার মানে এখানে আর এর মানটা হচ্ছে কি 1 এর চেয়ে বড়, এখানে আর এর মান কি 1 এর চেয়ে বড়। আবার এরকমও তো হইতে পারে 1 এর চেয়ে ছোট সংখ্যা দিয়েও তো গুণ হইতে পারে, যেমন আমি যদি এরকম করে বলি যে 40কে যদি আমরা হাফ দিয়ে ভাগ দেই, তাই না, হাফ দিয়ে যদি গুণ করি তাহলে কই 20 হবে, 20, তারপর হবে 10, তারপর হবে কত 5, তারপর হবে কত 5/2, তারপর হবে কি 5/4, তারপর হবে 5/8, এইরকমও তো হইতে পারে। তাহলে গুণ শুধুমাত্র যে 1 এর চেয়ে বড় সংখ্যা দিয়েই গুণ হবে তা না, 1 এর চেয়ে ছোট সংখ্যা দিয়েও কি হইতে পারে, গুণ হইতে পারে। যেমন সমান্তর ধারার ক্ষেত্রেও কিন্তু আমরা তাই দেখেছিলাম যে সাধারণত যে সবসময় পজিটিভ সংখ্যা হবে তা কিন্তু না, কখনো কখনো নেগেটিভ সংখ্যাও হয়েছে, ওটা যেহেতু যোগ করা হচ্ছিল, সবসময় যে যোগ হয়েছে তা কিন্তু না। যেমন একটা অঙ্কে আমরা দেখেছিলাম যে বড় থেকে শুরু হয়েছিল, ঠিক আছে, তার ওখানে ডি এর মানটা দিল নেগেটিভ, খুব সম্ভবত একটা অঙ্ক ছিল, যেমন -2 যদি করি তাহলে +18 +16 এরকম দেখবে, এরকম করতে করতে -22 পর্যন্ত একটা অঙ্ক ছিল, তোমরা দেখবা। তো ওখানে যেরকম মাইনাস হইতে পারে
তাহলে ওখানে যেরকম ডি এর মান কি হইতে পারে, পজিটিভও হইতে পারে নেগেটিভও হইতে পারে, ঠিক আছে, ডি এর মান পজিটিভ নেগেটিভ দুইটাই হইতে পারে। ঠিক একই রকম এখানে যেহেতু গুণোত্তর ধারা, তাহলে এখানে আর এর মানও কি হইতে পারে, ওয়ানের চেয়ে বড় হইতে পারে, ওয়ানের চেয়ে ছোট হইতে পারে, অর্থাৎ একটা সংখ্যার গুণাত্মক এখানে যেমন যোগাত্মক সংখ্যা হইতে পারে, যোগাত্মক বিপরীত হইতে পারে, এখানে সেরকম একইভাবে 2 হইতে পারে, 2 এর গুণাত্মক বিপরীত হইতে পারে, 5 হইতে পারে, 5 এর গুণাত্মক বিপরীত হইতে পারে, অর্থাৎ একের চেয়ে বড় হইতে পারে, একের চেয়ে ছোট হইতে পারে, ঠিক আছে। আবার ঋণাত্মকও হইতে পারে, এটার মানে ধনাত্মক একের চেয়ে বড় ধনাত্মক সংখ্যা হইতে পারে, একের চেয়ে ছোট ঋণাত্মক সংখ্যা হইতে পারে। তো সেক্ষেত্রে আর এর মান যদি এখানে কি 1 এর চেয়ে ছোট, তাহলে এই ধারাটাতে আর এর মান কত, 1 এর চেয়ে ছোট, তাহলে আর এর মান যদি 1 এর চেয়ে ছোট হয় সেক্ষেত্রে এই যে অংশটা এটার মান হবে কি ঋণাত্মক, কোন 1 মাইনাস আর এর মান কি তখন হয়ে যাবে ঋণাত্মক হয়ে যাবে। তখন এই সূত্রটা কি হয়ে যাবে, দেখো এই সূত্রটা দেখো, এ ইন্টু 1 মাইনাস আর এন আর 1 মাইনাস আর, তাহলে 1 মাইনাস আর এই সংখ্যাটা তাহলে ডেফিনেটলি কি হবে ঋণাত্মক হয়ে যাবে, তাই না। তো এটাকে আমরা সেক্ষেত্রে মাইনাস সাইন আর এর মান যদি এটা যদি তোমার কি হয় 1 মাইনাস আর, ওকে, সরি 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 সরি। তো আমরা যেটা করেছি অলরেডি, আমরা যে জিনিসটা করছি এইটাই মূলত, আমরা কোনটাকে ছোট ধরেছি, আমরা এস এন কে বড় ধরেছি, আমরা এস এন কে বড় ধরেছি আর এইটাকে কি ধরেছি ছোট ধরেছি, অর্থাৎ এইটার থেকে এইটা আমরা কি করেছি বিয়োগ করেছি। তাহলে আর এর মান এখানে 1 এর চেয়ে কি ছোট, তাহলে আর এর মান 1 এর চেয়ে ছোট হইলেই বরং এটা হবে, কারণ আর এর মান যদি আর এর মানটাই যদি 1 এর চেয়ে বড় হয় সেক্ষেত্রে জাস্ট কি হবে এই জিনিসটা তখন আমাদের উল্টো হবে। তখন আমরা কি করব, আর এর মান যদি 1 এর চেয়ে বড় হয় তাহলে স্বাভাবিকভাবে এই জিনিসটা কি হবে বড় হবে আর এই জিনিসটা কি হবে ছোট হবে। সেক্ষেত্রে আমাদের জাস্ট জিনিসটা কেমন হবে দেখো, তখন জিনিসটা জাস্ট আমরা নিচেরটা থেকে উপরেরটা বিয়োগ করব, ঠিক আছে। মানে আমরা যেমন ওখানে 1 থেকে 2 বিয়োগ করছি, মানে উপরের সমীকরণ থেকে নিচের সমীকরণ বিয়োগ করছি, সেক্ষেত্রে এই জায়গাতে কি এখানে আর লেস দেন 1, আর যদি লেস দেন 1 হয় তাহলে কি হবে বলো তো, তাহলে আর যদি 1 এর চেয়ে ছোট হয় তাহলে আমরা জানি একটা সংখ্যাকে 1 এর চেয়ে ছোট সংখ্যা দিয়ে গুণ করলে সেটা ছোট হয়ে যায়, তাই না। এস এন এর মান মনে করো 4, একে যদি আমরা হাফ দিয়ে গুণ করি তাহলে কিন্তু হয়ে যাবে 2, অর্থাৎ কমে যাবে, ঠিক আছে। 1 আর 1 এর চেয়ে বড় সংখ্যা দিয়ে গুণ করলে সেটা বৃদ্ধি পাবে। তাহলে আর এর মান যদি কি হয়, তাহলে আর এর মান যদি 1 এর চেয়ে বড় হয় সেক্ষেত্রে এটাই কি হবে আর এস এনটাই বড় হবে, তখন আমরা নিচেরটা থেকে উপরেরটাকে বিয়োগ করব। আর এখানে তখন কি হবে এ আর পাওয়ার এন মাইনাস এ, এটা হবে জাস্ট, ঠিক আছে। সেক্ষেত্রে এস এন ইজ ইকুয়াল টু হবে এ আর এন মাইনাস 1 ডিভাইড বাই আর মাইনাস 1, ওকে। তাহলে এখানে আমরা দুইটা সূত্র পাইলাম, একটা সূত্র হচ্ছে এই যে এইটা, এই সূত্রটা কার জন্য, যখন আর 1 এর চেয়ে ছোট হবে, যখন আর 1 এর চেয়ে বড় হবে তখন আর সামনে থাকবে, অর্থাৎ আর থেকে 1 থেকে আর বাদ যাবে, আর এটা কি 1 মাইনাস আর যেহেতু আছে তাহলে আর ছোট 1 এর চেয়ে, তাহলে আর হচ্ছে কি 1 এর চেয়ে যখন ছোট হবে তখন এই সূত্রটা হবে। আর এখানে আর মাইনাস 1 আছে, তার মানে এখানে বুঝতে হবে আর 1 এর চেয়ে কি বড়, তাহলে বড়টা থেকে সবসময় ছোটটা বাদ যাবে, তখন আমরা পজিটিভ সংখ্যা পাবো, বুঝতে পারছো। তাহলে যখন আর 1 এর চেয়ে বড় হবে তখন এই অঙ্কটা এই সূত্রটা ইউজ করা যাবে, আর যখন আর 1 এর চেয়ে ছোট হবে তখন 1 থেকেই আমরা কি করবো আর কে বিয়োগ করব, দুই ক্ষেত্রেই তখন এই অঙ্কটা হবে, এই সূত্রটা হবে, ঠিক আছে। তাহলে এরকম দুইটা সূত্র। তো হায়ার ম্যাথে তোমার এই সূত্র দিয়ে একটা অধ্যায় আছে, সেটাকে বলেছে অসীম ধারা, ঠিক আছে। অসীম তক সমষ্টি নির্ণয় করো আর লেস দেন 1 এর জন্য, আর এখানে আর লেস দেন 1 আর গ্রেটার দেন 1 দুইটারই জন্য সসীম ধারার সমষ্টি বের করা হবে, ঠিক আছে। তো এখন আমরা তাহলে 13.2-এ চলে যাই, অনুশীলনের কিছু অঙ্ক করব আমরা আজকে, ঠিক আছে। তাহলে আমরা এখানে দেখি যে কি দেওয়া আছে, ওকে। তো দেখো এখানে অনুশীলনের অঙ্কগুলো যদি আমরা দেখি, প্রথম অঙ্কটা দেখো, তো প্রথমে কিছু এমসিকিউ আছে, তারপর আছে তোমার বইয়ের অঙ্ক। তো এমসিকিউ গুলো আমি এখানে করাই দিচ্ছি, ঠিক আছে। দেখো এখানে কি দেওয়া আছে, এ বি সি ও ডি সমান্তর ধারার 4টি ক্রমিক পদ হলে নিচের কোনটি সঠিক। এখন এখানে দেখো, যেহেতু আমরা জানি যে যখন সৃজন একটা অধ্যায়ের লাস্টে তোমার সাধারণত
যত ওই 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 অধ্যায়ের আন্ডারে যতগুলো তোমার ইয়া আছে, লেসন আছে, সবগুলার একসাথে এমসিকিউ দিয়েছে। তো এখানে 13.1 এবং 13.2 দুইটাই মিলে এমসিকিউ গুলো দিয়েছে। তো এখানে বলছে যে এ বি সি ডি হচ্ছে সমান্তর ধারা এবং সমান্তর ধারার 4টি ক্রমিক পথ। তার মানে আমরা জানি যে এ এ এ আর বি এর ডিফারেন্স যা হবে, বি আর সি এর ডিফারেন্সও তাই হবে, সি আর ডি এর ডিফারেন্সও তাই হবে। তো সমান্তর ধারার ক্ষেত্রে আবার আরেকটা জিনিস লক্ষণীয়, যেমন তোমরা দেখো আমি যদি একটা সমান্তর ধারা লিখি 2 4 6 8 10 এরকম যদি হয়, তোমরা দেখবা সমান্তর ধারার যে কোনো এই যে এই দুইটা পদ তার দুইটা পদের গড়, মানে যে আমরা যদি যে কোনো সিরিয়ালি প্রথম পদ এবং তৃতীয় পদ নেই, তাহলে প্রথম পদ এবং তৃতীয় পদের গড় মেনলি দ্বিতীয় পদটা হয়। আবার যদি আমরা কি করি, এইটাকে 1, এটাকে 2 আর এটাকে যদি আমরা 3 নেই, তাহলে প্রথম পদ এবং তৃতীয় পদের গড় এই দ্বিতীয় পদ হবে। মানে পর পর 3টা পদ যদি আমরা নেই যে কোনো জায়গায়, তাহলে দুই পাশের দুইটা পদের গড় হবে মাঝখানের পদটা। ঠিক আছে, তাহলে 4 দেখো 8 6 12, মানে সরি 8 আর 4 12, 12 অর্ধেক 6। এখানে দেখো 2 আর 6 মিলে 8 হয়, 8কে 2 দিয়ে ভাগ করলে 4 হয়। তার মানে আমরা বুঝতে পারতেছি সমান্তর ধারার ক্ষেত্রে যে কোনো 3টা পদ যদি আমরা নেই পাশাপাশি, 3টা পদ নিলে দুই পাশের দুইটা পদের গড় হবে মাঝখানের পদের সমান। ঠিক আছে, তাহলে এ আর সি এর অ্যাভারেজ হবে বি এর সমান, তার মানে এটা রং। ঠিক আছে, আবার বি আর ডি এর অ্যাভারেজ হবে সি এর সমান। ঠিক আছে, এটাই তো, বি আর ডি এর অ্যাভারেজ হবে সি এর সমান। তাহলে দেখো কোনটার সাথে মিলছে। হ্যাঁ, তাহলে খ নম্বরটা রাইট আছে। না, খ নম্বরও রাইট নাই। বি আর সি তো, বি সি তো না, বি আর ডি, বি আর ডি, হ্যাঁ এটা ঠিক আছে, বি আর ডি এর ইয়া হবে মাঝখানে। ঠিক আছে, এ বি সি ডি, অর্থাৎ যে কোনো দুইটা, এই দুইটার গড় হবে কোনটা, এইটা, আবার এই দুইটার গড় হবে কোনটা, এইটা, অর্থাৎ যে কোনো দুইটার গড় তার মাঝখানেটা, মানে 3টা পদ যদি আমরা নেই তাহলে মাঝখানেটা হবে ওর দুই পাশের দুইটা পদের গড়ের সমান। তাহলে এইখানে রাইট আছে, তাহলে বি আর ডি আছে, বি ডি এর মাঝখানে সি আছে, তাহলে বি ডি এর গড় হবে সি এর সমান। গড় মানে তো আমরা জানি দুইটা সংখ্যা যোগ করে 2 দিয়ে ভাগ, 3টা সংখ্যা যোগ করে 3 দিয়ে ভাগ, এইভাবে গড় নির্ণয় করা হয়। ওকে, এরপর কি বলছে, এন এন বিলংস টু এন এর জন্য, অর্থাৎ এন এর মান এন এর মান 1 2 3 4 ন্যাচারাল নাম্বার থেকেই হবে, স্বাভাবিক সংখ্যা 1 2 3 4 গুলো। তাহলে সাম অফ আই সমান, অর্থাৎ সাম অফ আই বলতে বোঝাচ্ছে যে স্বাভাবিক সংখ্যার যোগফল। সাম অফ আই মানে আই এর মান 1 থেকে শুরু করে এন পর্যন্ত হবে। এই যে আই এর মান এন পর্যন্ত হবে, 1 2 3 4 এরকম করে চলতে থাকবে। তা আমরা জানি স্বাভাবিক সংখ্যার যে যোগফল তার সূত্র এটাই। তো এটা কেন, এটা কি তোমরা কিন্তু এটা দেখো নাই, তোমরা দেখেছো এইটা এন কমন নিলে কিন্তু n প্লাস 1 হয় ডিভাইড বাই 2, তার মানে এটা আর এটা একই জিনিস, তার মানে এটা রাইট আছে। আর আই স্কোয়ারের যেটা, আই স্কোয়ার মানে হচ্ছে 1 স্কোয়ার, মানে স্বাভাবিক সংখ্যার বর্গের যোগফল, 1 স্কোয়ার 2 স্কোয়ার 3 স্কোয়ার, যেটা সেটা হচ্ছে এইটা। এখানে আই এর মান 1 থেকে শুরু করে n পর্যন্ত, এখানেও আই এর মান 1 থেকে শুরু করে n পর্যন্ত। ঠিক আছে, তাহলে এটাও রাইট আছে। না, এটা রাইট নাই, এখানে 2n প্লাস 1 হইতো। ঠিক আছে, তো এইখানে দেখো এই সূত্রটা আসলে এইটাই না, এই সূত্রটা একটু আলাদা। দেখো তোমরা, আমরা এই সূত্রটা পড়েছিলাম কি, n ইন্টু n প্লাস 1 2n প্লাস 1 ডিভাইডেড বাই 6 ছিল। তাহলে এইখানে 6টাকে সামনে নেওয়াই যায় এইভাবে 1/6 হিসাবে। তাহলে n ইন্টু এই পর্যন্ত ঠিক আছে, কিন্তু এইখানে ঠিক নাই। ঠিক আছে, তার মানে এটা রং এটা। আর আই কিউব যেটা আছে, অর্থাৎ 1 স্বাভাবিক সংখ্যাগুলোর ঘনের সমষ্টি। ঠিক আছে, তো ঘনের সমষ্টি আমরা কি পড়ছিলাম, তো দেখো আমরা স্বাভাবিক সংখ্যার ঘনের যে সমষ্টি সেটা পড়েছিলাম যে এইটার উপর স্কোয়ার ছিল, মেনলি এটার উপর কি ছিল, স্কোয়ার, অর্থাৎ n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড বাই 2 তার উপর অল স্কোয়ার ছিল। তো এইটাকে ভাঙলে মেনলি এটাই হবে। কিভাবে ভাঙলে এটাই হবে বুঝতেই পারতেছো, যদি আমরা ভাঙি তাহলে এখানে 4 হবে, আর এখানে n স্কোয়ার হবে, আর এটার উপরেও স্কোয়ার হবে। এটার উপরে স্কোয়ার দিলে কি হবে, a প্লাস বি অল স্কোয়ারের সূত্র হবে, a স্কোয়ার প্লাস 2n প্লাস 1। ঠিক আছে, তার মানে এটা রাইট আছে। ওকে, তাহলে 1 আর
3, রাইট? 2 নম্বরটা রং। ওকে, এখন দেখো নিচের ধারাটির ভিত্তিতে 3 ও 4 নং প্রশ্নের উত্তর দাও। তাহলে এইখানে দেখো তোমার লগারিদমের দেওয়া আছে। তো এই প্রশ্নটা কিভাবে তোমরা করবা, ঠিক আছে? এটাকে আমরা কিভাবে করতে পারি? তাহলে দেখো যেহেতু এখানে লগ, আমরা জানি যে এখানে লগ 2 আছে, এখানে যেহেতু শুধু লগ আছে তার মানে আমরা ধরে নেব এখানে লগের বেস 10। লগের বেস যাই হোক না কেন ওটা আমাদের এখানে আলোচনার বিষয় না। এখানে লগ 2 আছে, আর এটাকে আমরা কি লিখতে পারবো? লগ 2 এর উপর কি দিতে পারবো? 2 দিতে পারবো, প্লাস লগ, আমি এখানে এটাকে যদি তোমাদের খাতায় দেখাই তাহলে তোমাদের সুবিধা হবে দেখতে। তো দেখো, তো এখানে দেওয়া আছে লগ 2 প্লাস লগ 4 প্লাস লগ 8 প্লাস ডট 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 এরকম দেওয়া আছে। ওকে, তো আমরা কি জানি? আমরা যদি এখানে লগ, আমরা জানি যে একাধিক সংখ্যার এই রকম এই সূত্রটা দেখো তোমরা, লগ এ প্লাস লগ বি, এই সূত্র কি ছিল? লগ এ বি ছিল না? যোগ যদি থাকে তাহলে এরকম ছিল না? লগের যদি লগারিদমের এই সংখ্যাগুলো কি থাকে, লগ যোগ অবস্থায় থাকে, তাহলে আমরা লগ কমন নিয়ে একটা লগ দিয়ে সংখ্যাগুলোকে কি করতে পারি? যোগ আকারে লিখে দিতে পারি। তাহলে এখানে আমরা লগ অফ 2 ইন্টু কি লিখতে পারি? তো আচ্ছা দেখো এটা কি চেয়েছে, এটা মূলত কিন্তু আমাদের সমষ্টি চাইনি, সমষ্টি চাইনি, এটা চেয়েছে তোমার সাধারণ অন্তর। আচ্ছা আমি সাধারণ অন্তর এবং সমষ্টি দুটোই দেখাবো, সমস্যা নাই। তো এইখানে যদি আমরা সাধারণ অন্তর মানে কি? সাধারণ অন্তর, সাধারণ কি বলছে? সাধারণ অন্তর কোনটি, ঠিক আছে, অর্থাৎ বিয়োগফল। তাহলে আমরা এটা থেকে সাধারণ অন্তর মানে কি? এটা থেকে এটা বিয়োগ করতে হবে আমাদের, ঠিক আছে, অথবা এটা থেকে এটা বিয়োগ করতে হবে, অর্থাৎ যে কোনো একটা পদ থেকে তার পূর্ববর্তী পদ বিয়োগ করতে হবে। তাহলে সাধারণ অন্তর ডি সমান হবে লগ 4 মাইনাস লগ 2। তাহলে লগের যে সূত্রটা যে আমরা জানি, লগ এ মাইনাস লগ বি সমান কি? লগ এ ডিভাইডেড বাই বি। আর যদি এখানে প্লাস থাকে, প্লাস থাকলে কিন্তু কি হয়? লগ এ বি হয়, মানে প্লাস থাকলে গুণ হয়, মাইনাস থাকলে ভাগ হয়। তাহলে এখানে মাইনাস যেহেতু আছে তাহলে কি হবে? লগ অফ 2 4 ডিভাইডেড বাই 2 সমান হবে কি? লগ 2। তাহলে এখানে তোমার সাধারণ অনুপাত হচ্ছে কত? সাধারণ অন্তরটা হচ্ছে লগ 2, অর্থাৎ প্রতি ক্ষেত্রে লগ 2 2 করে যোগ হয়ে গেছে, ঠিক আছে? তাহলে এখানে সাধারণ অন্তর হচ্ছে লগ 2। তাহলে এই অঙ্কটা আমরা পাইলাম যে এর সাধারণ অন্তর কত হবে? লগ 2, ঠিক আছে? তো এরপর দেখো বলছে যে ধারাটির সপ্তম পদ কত, ঠিক আছে? ধারাটির সপ্তম পদ কত, ধারাটির তোমার কত, সবই বের করতে পারবো আমরা। তো দেখো এই ধারাটা যদি সপ্তম পদ বের করতে চাই আমরা, তাহলে ধারাটার দেখো এখানে আমরা সাধারণ অনুপাত আমরা পেয়ে গেছি। তো তো আমরা জানি n তম পদের যে সূত্র সেটা হচ্ছে কি a প্লাস, আমরা জানি n তম পদ মানে কি a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। তাহলে a এর মান হচ্ছে লগ অফ 2 প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। তাহলে n 7 নম্বর পদ যেহেতু চেয়েছে, তাহলে 7 মাইনাস 1 ইন্টু ডি, ডি এর মান আবার কি? লগ 2। তাহলে কত হবে এখানে? লগ 2 প্লাস 6 লগ 2, ঠিক আছে? তখন এই হিসাবটা তোমরা কিভাবে করবা? তো আমরা জানি যে লগের ক্ষেত্রে এই সামনে যে সহগটা থাকে সেটা লগের যে থাকে, সংখ্যা থাকে, সেটার সাথে তোমার পাওয়ার হিসেবে যায়, ঠিক আছে? লগ 2 এর উপর 6, মানে বিষয়টা হচ্ছে এরকম, লগ বি সি যদি হয় তাহলে এটাকে আমরা সি অফ লগ বি লিখতে পারি, ঠিক আছে? অর্থাৎ এই পাওয়ারটাকে আমরা লগের হিসেবে লিখতে পারি, সহগ হিসেবে লিখতে পারি, ঠিক আছে? আর সহগকে আবার পাওয়ার হিসেবে লিখতে পারবো উল্টো হবে। তাহলে 6টা যদি উপরে চলে যায় তাহলে এখানে হবে আমাদের লগ 2 প্লাস লগ কত? 2 এর উপর যদি আমরা 6 পাওয়ার দেই তাহলে কত হয়? 5 দিলে 32 হয়, তাহলে 64 হবে। এরপর দেখো দুইটা যেহেতু প্লাস আছে তাহলে আমরা লগ নিয়ে, আমরা প্লাস থাকলে
গুণ হয়ে যায়, ঠিক আছে, দুইটি সংখ্যা গুণ হয়, একটু আগে আমি এটা বুঝাইলাম। তাহলে লগ অফ কত হবে 128, ঠিক আছে। তাহলে সপ্তম পদ হবে লগ অফ 128, ঠিক আছে। তাহলে আমরা সপ্তম পদ পেয়ে গেলাম, তাহলে এটা গ, ঠিক আছে। এরপর দেখো বলছে যে 64, 32, 16, 8 ধারাটির অষ্টম পদ নির্ণয় করে। এবার আগায় গেলেই তো অষ্টম পদ পাইতেছি, মুখে মুখেও এটা করা যায়। কত হবে 8, তারপর হবে 2 2 করে ভাগ হয়েছে, তাই না? দেখো 2 করে ভাগ করেছে, 4 হবে, এটা তো 5 4 হবে, তারপর 2 হবে, 2 কে 2 দিয়ে ভাগ দিলে হবে 1, 1 কে ভাগ দিলে হবে হাফ। তাহলে 1 2 3 4 5 6 7 8, তাহলে অষ্টম পদ হচ্ছে কত? হাফ। তো এভাবেও করা যায়। আবার অষ্টম পদ আমরা যে সূত্র ইউজ, মানে গুণোত্তর ধারার সূত্র একটু আগে পড়লাম, এই সূত্র দিয়েও আমরা করতে পারি। তাহলে গুণোত্তর ধারার সূত্র পড়লাম a r টু দি পাওয়ার n মাইনাস 1, ঠিক আছে। তাহলে এখানে a এর মান হচ্ছে 64 ইন্টু r এর মান কত? তো এই পদকে যদি আমরা এই পদ দিয়ে ভাগ দেই, তাহলে r এর মান 32কে 16 64 দিয়ে ভাগ দিলে হাফ হবে, তাই না? 32 ডিভাইড বাই 64 ইজ ইকুয়াল টু 1 ডিভাইড বাই 2। তাহলে r এর মান হচ্ছে 1 ডিভাইডেড বাই 2। আর কততম পদ বের করতে বলছে? অষ্টম পদ। তাহলে এখানে হবে পাওয়ার হবে 7 মাইনাস 8 মাইনাস 7, 8 মাইনাস 1 আর কি, মানে 7, ঠিক আছে। 8 মাইনাস 1 মানে হচ্ছে 7। তাহলে এখানে 64 হবে, আর গুণন 1 এর উপর 7 পাওয়ার দিলে 1ই হবে, আর 2 এর উপর 7 পাওয়ার দিলে 28 হবে, ঠিক আছে। এরপর যদি আমরা এটাকে কেটে ফেলি, তাহলে 1 ডিভাইডেড বাই হাফ। তাহলে একটু আগে আমরা হিসাব করে দেখলাম ম্যানুয়ালি হাফ আসতেছিল, তাহলে এটার উত্তর হচ্ছে কত? হাফ, ঠিক আছে। ওকে, এরপর দেখো এই ধারাটির 14টি পদের সমষ্টি নির্ণয় করো। ওকে, 14টি পদের সমষ্টি নির্ণয় করো। তাহলে আমরা এখানে 6 দিয়ে 3 9 27। তো এখন আমরা এটা তোমার ভাবে করব। ওকে ওকে, এখন দেখো আমরা করব তোমার 6 নম্বর অঙ্ক। 6 নম্বর অঙ্কে দেওয়া আছে 3 প্লাস 6 প্লাস 9 প্লাস ডট ডট ডট। এখানে বলছে যে 14টি পদের সমষ্টি, মানে SN, মানে S14 আর কি। S14 সংক্ষেপে যদি লিখি, সংক্ষেপে হবে S14 সমান হট, ঠিক আছে। তো এইসব অঙ্কের ক্ষেত্রে এটা যেহেতু গুণোত্তর ধারার অঙ্ক, তোমরা বুঝতেই পারতেছো এখানে গুণোত্তর ধারা হবে। তো আমরা যেটা করব, আমরা যে কোনো এই একবার বিয়োগ করে দেখব, একবার কি করব? বিয়োগ করে দেখবো। তাহলে তাহলে দেখো এখানে 6 3 আসলে কি 9 আছে? ও 3 9 27, ঠিক আছে, 3 9 27, ঠিক আছে। এখানে আছে 27। আচ্ছা 3 9 6ও যদি থাকতো, ঠিক আছে, তাহলে কি হইতো? তাহলে এখন একটা ধারা গুণোত্তর নাকি সমান্তর, এটা আমরা আগে চিনে নেব। তাহলে আগে আমরা বিয়োগ করব, বিয়োগ করলে হবে 3, আর এখানে যদি বিয়োগ করি তাহলে এখানে অনেক বেশি হবে, তার মানে এখানে বিয়োগফল সমান হচ্ছে না। তখন আমরা ভাগ করব, ঠিক আছে। তখন আমরা কি করব? ভাগ করব। তাহলে 3 কে 6 দিয়ে ভাগ করলে 2 হয়, আর সরি এখানে 9 ছিল 3, তো 9 কে 3 দ্বারা ভাগ করলে 3 হয়, 27 কে 9 দ্বারা ভাগ করলেও 3 হয়। তার মানে এখানে ভাগফলটা কি থাকতেছে? প্রতি ক্ষেত্রে একই থাকতেছে। এইভাবে আমরা কি একটা ধারা গুণোত্তর নাকি সমান্তর সেটা মুখে মুখে দেখেই চিনে নিব, ঠিক আছে। এখন আমরা এখানে লিখব, এখানে প্রথম পদ a ইজ ইকুয়াল টু 3, আর লিখব সাধারণ অনুপাত, সাধারণ অনুপাত। তোমরা চাইলে দুইটার অনুপাত বের করতে পারো। 9/3 ইজ ইকুয়াল টু 27/9 ইজ ইকুয়াল টু 3। তো চাইলে এটা করতে পারো, অথবা তোমরা চাইলে দরকার নাই, যে কোনো শুধুমাত্র যে কোনো এক জোড়া পদের জন্যও করতে পারো। তোমরা এটার জন্যও করতে পারো, বা 9/3 জন্যও করতে পারো, ম্যান্ডাটরি না। তাহলে এবার n এর মান, তাহলে আমরা লিখবো, আমরা জানি যে SN গুণোত্তর ধারার ক্ষেত্রে SN ইজ ইকুয়াল টু, আমরা কি সূত্র পড়লাম? a ইন্টু, এখন এইখানে আমাদের দেখতে হবে আর এর মানটা কি, এটা আর, ঠিক আছে। আর এর মান যদি 1 এর চেয়ে বড় হয়, তাহলে সূত্র হবে a ইন্টু RN মাইনাস 1 R মাইনাস 1। আর যদি আর এর মান 1 এর চেয়ে ছোট হয়, তাহলে এটা উল্টে যাবে। আসলে বিষয়টা এরকম নয়, এই যে কোনো একটা বসালেই হয় আর কি,
তাহলে আমাদের কি হবে না, তাহলে এখানে যে জায়গাটা সেটা হচ্ছে যে তোমাদের মানে বসালে যে মান আসবে না তা না, আসবে কিন্তু তখন মাইনাস আসবে, মাইনাস কমন নিতে হবে, ঝামেলা হবে। এই জন্য তোমরা মনে রাখবা যদি আর ওয়ানের চেয়ে বড় হয় তাহলে সেক্ষেত্রে তোমরা এইভাবে কি করে ফেলবা, ঠিক আছে। ওকে, এখন এখানে মান বসাই দিলেই হয়ে যাবে। তাহলে এ এর মান হচ্ছে 3 ইন্টু আর এর মানও কি, আর এর মানও 3, আর এন এর মান হচ্ছে 14 মাইনাস 1 আর 14 মাইনাস 1। তো এটা যদি তোমরা ক্যালকুলেশন করো তাহলে যেটা অ্যান্সার আসবে সেটাই। ওকে, তাহলে দেখো এখানে আমরা এইটা ক্যালকুলেশন করার দরকার নাই তোমাদের। তাহলে এখানে 3 হবে আর এখানে 2 হবে, তাহলে 3/2 তারপরে আছে 3 পাওয়ার 14 মাইনাস 1, এটাই অ্যান্সার, ঠিক আছে। এটাকে আর ইয়া করার তোমাদের দরকার নাই, ঠিক আছে। ওকে, তাহলে এরপর আমরা নেক্সট অঙ্কে চলে যাই। ওকে, দেখো এবার 7 নম্বর বলছে যে 128, 64, 32 ধারাটির কোন পদ হাফ, অর্থাৎ এখানে এন এর মান বের করতে হবে, ঠিক আছে। এন এর মান বের করতে হবে। তাহলে আমরা এখানে দেখি, তাহলে আমাদের ধারাটি দেওয়া আছে কত, 7 নম্বর দেওয়া আছে 128, ঠিক আছে। 128 দেওয়া আছে, আর কি দেওয়া আছে 64 আর 32, 64 32, তো প্লাস ডট 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 এরকম করে বলছে কোনতম পদ হাফ। তো ওই হাফ হচ্ছে কততম পদ, ঠিক আছে। তাহলে এখানে আমরা এন তম পদের যে সূত্রটা আছে সরাসরি বসাই দিব, তাহলে আমাদের অঙ্ক হয়ে যাবে, ঠিক আছে। তাহলে আমরা জানি যে এন তম পদ, আমরা এন তম পদের সূত্র জানি এ টু দি পাওয়ার আর মাইনাস আর এ আর টু দি পাওয়ার, এ আর টু দি পাওয়ার এন মাইনাস 1, ঠিক আছে। এ আর টু দি পাওয়ার এন মাইনাস 1, এটার মান হচ্ছে কত, তোমার এটার মান দেওয়া আছে হাফ, ঠিক আছে। এটার মান দেওয়া আছে হাফ। তাহলে আমরা এখান থেকে কার মান ক্যালকুলেশন করব, এন এর মান ক্যালকুলেশন করব। তার আগে আমরা এই যে সমীকরণটা আছে এই সমীকরণটার জন্য আমরা কি করব, এই অঙ্কটার জন্য আমরা ইয়া বের করে নেব, আমাদের কিসের মান, ঠিক আছে। ওকে, তো এটার জন্য আমরা এ এর মান বের করে নেব। তাহলে এখানে এ সমান কত হবে, এ সমান দেওয়া আছে 128, আর সমান হবে 64 ডিভাইড বাই 128 ইজ ইকুয়াল টু হাফ, ঠিক আছে। তাহলে এ এর মান জানা থাকলো আমাদের, আর এর মান জানা থাকলো, তাহলে এন আমরা সহজে বের করতে পারবো। তাহলে এ এর মান হচ্ছে 128 ইন্টু আর এর মান কত হাফ, ঠিক আছে। হাফ পাওয়ার এন মাইনাস 1 ইজ ইকুয়াল টু হাফ, ঠিক আছে। তো এখন এই অঙ্কটা আমরা যদি করতে চাই তাহলে এখানে হাফ টু দি পাওয়ার এন মাইনাস 1 ইজ ইকুয়াল টু, তাহলে এইটাকে যদি আমরা ওইদিকে নিয়ে যাই তাহলে 124 হবে, ঠিক আছে। 128 ডিভাইড বাই 2 হবে, ঠিক আছে। 128 ডিভাইডেড বাই 2। এখানে সূচকের অঙ্ক ওই অধ্যায়টাতে, ওই অধ্যায়ে যদি তোমাদের সমস্যা থাকে তাহলে ওই অধ্যায়ের অঙ্কগুলো আগে তোমরা করে নেবা। আমার চ্যানেলে বিস্তারিতভাবে সব অঙ্ক করে দেওয়া আছে, বেসিক নিয়ে বেসিকের উপর ক্লাস নেওয়া আছে 2-1টা, তারপর অধ্যায়ের প্রত্যেকটা অঙ্ক করে দেওয়া আছে। তাহলে তোমরা এই সূচকের হিসাবগুলো বুঝতে পারবে। এখন দেখো এটাকে যদি আমরা ভাঙি তাহলে আছে 64, তাহলে হাফ এন মাইনাস 1 ইজ ইকুয়াল টু আছে 64। এখন আমাদের এই যে অঙ্কটা আছে, এখন হাফের উপর কত পাওয়ার দিলে 64 হবে, ঠিক আছে। হাফের উপর কত পাওয়ার দিলে 64 হয়, এটা কি আসলে পসিবল যে হাফের উপর কোনো পাওয়ার দিলে 64 হবে? এটা তো আসলে পসিবল না। তো
যেহেতু পসিবল না, আসলে পসিবল হবে কি করে, এখানে আমরা করছি ভুল, তাই না? তাহলে 128 আছে উপরে, আর এখানে আসে 128 কি হয়ে যাবে, নিচে হয়ে যাবে, তাই না? 128, ঠিক আছে। আর এখানে তাহলে 128 গুণ হবে, যদি 2 গুণ করি তাহলে 256 হবে, ঠিক আছে, 256। ওকে, এখন মিলবে। এখন এখানে হাফ আছে, হাফের উপর n-1, তাহলে এইখানেও আমাদের কি করতে হবে, হাফের উপর এমন কিছু পাওয়ার দিতে হবে যেন 256 হয়, অর্থাৎ 2 এর উপর কত পাওয়ার দিলে 256 হয় সেটা আমাদেরকে বের করতে হবে। অথবা আমরা একটা কাজ করতে পারি, তোমরা জানো যে এখানে দেখো আমরা যদি এরকম করি 2 পাওয়ার n-1 সমান 1 ডিভাইড বাই 256, তাহলে এটা তোমাদের জন্য ইজি হচ্ছে। এবার যদি তোমরা আর গুণ করো তাহলে 2 পাওয়ার n-1 সমান 256, তাহলে এখন আমার তোমাদের লবে এসে হিসাব করা লাগতেছে না, জাস্ট 2 এর জন্য হিসাব করলেই হচ্ছে যে 2 এর উপর কত পাওয়ার দিলে 256 হয়, ঠিক আছে, 2 এর উপর কত পাওয়ার দিলে 256 হবে সেটা হিসাব করলেই তোমাদের হয়ে যাবে, ঠিক আছে। অথবা তোমরা যেটা করতে পারো, একসাথে কিন্তু হর এবং লবের কি করা যায়, হর এবং লবকে একসাথে এক্সচেঞ্জ করা হয়, পাওয়ার যাই থাক না কেন আমরা হর এবং লবকে কি করতে পারি একসাথে, এখানে n-1 আর এখানে 256 আছে, তাহলে ও n-1 ওর মতোই থাক, আমরা দুইটারই হরকে কি করে দিতে পারি, হর এবং লবকে এক্সচেঞ্জ করতে পারি, ঠিক আছে, হর এবং লবকে আমরা চাইলেই এক্সচেঞ্জ করতে পারি, ঠিক আছে। আচ্ছা যাই হোক, যদি ওটা না হয় তাহলে এইভাবেও করতে পারবো, এটা বুঝতে পারবা। তো এখন দেখো 2 এর উপর কত পাওয়ার দিলে 256 হয়, ঠিক আছে, 2 এর উপর কত পাওয়ার দিলে 256 হয়, ক্যালকুলেটরে র্যান্ডমলি চেক করবা, 2 এর উপর খুব সম্ভবত 8 পাওয়ার দিলেই, ঠিক আছে, 2 এর উপর যদি তোমরা 8 পাওয়ার দাও তাহলে 256 হবে, ঠিক আছে। তো তার কারণ আমরা জানি যে যখন বেস একই হয় তখন পাওয়ারগুলো কি হয়ে যায়, সমান হয়ে যায়। তো এখানে যেহেতু পাওয়ার n-1, তাহলে এখানে যদি আমরা সেম বেস করতে পারি তাহলে কি হবে, বেস একই হলে তখন পাওয়ারগুলো সেম হয়ে যাবে, ঠিক আছে। তো সেক্ষেত্রে আমরা ইজিলি কি করতে পারবো, এই যে n-1 সমান 8 লিখতে পারতেছি, তাহলে n ইজ ইকুয়াল টু হবে 9, ঠিক আছে, তাহলে n এর মান হচ্ছে 9, তাহলে 9তম পদ হবে তোমার হাফ, ঠিক আছে। ওকে, তাহলে এই সূচকের এই প্রবলেমগুলো যদি সলভ করতে তোমাদের সমস্যা হয় তাহলে তোমাদের এখানে সূচক এবং লগারিদমের একটা অধ্যায় আছে, সেই অধ্যায়ের অঙ্কগুলো তোমরা আগে করে আসবা, ঠিক আছে। এখন দেখো 8 নম্বর অঙ্ক, এটা খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক, মূলত 8-এর পর এখন যে অঙ্কগুলো হবে এগুলোই পরীক্ষার আসার মতো, এগুলোই হচ্ছে ইম্পর্টেন্ট মেইনলি, ঠিক আছে। ওকে, এখন দেখো একটি গুণোত্তর ধারার পঞ্চম পদ এটা, আর দশম পদ দেওয়া আছে, এটা তৃতীয় পদ কত, তাহলে আগে আমরা পঞ্চম পদটা লিখে নেই। তাহলে পঞ্চম পদ আমরা জানি, তাহলে এখানে আমরা ধরে নেব, আমরা আমরা ধরি প্রথম পদ, ওই সমান্তর ধারার ক্ষেত্রে যেরকম আমরা করেছি এখানেও সেটাই করতে হবে, আমরা প্রথম পদ ধরে নেব, ধরি প্রথম পদ এ, আর আর যেহেতু এটা গুণোত্তর ধারা তাহলে এখানে কি থাকবে, যে কোনো একটা ধারা হওয়ার জন্য এই দুইটা জিনিস মাস্ট, একটা হচ্ছে প্রথম পদ আর একটা হচ্ছে সাধারণ অনুপাত অথবা সাধারণ অন্তর, সমান্তর ধারার ক্ষেত্রে সাধারণ অন্তর আর গুণোত্তর ধারার ক্ষেত্রে সাধারণ অনুপাত, তো সাধারণ অনুপাত আর এটা যদি আমাদের থাকে তাহলে আমরা যে কোনো পদ বের করতে পারবো। তাহলে এখন এখান থেকে আমরা কি বলতে পারবো, অতএব পঞ্চম পদ অর্থাৎ ফিফথ পদ অথবা পঞ্চম পদ ইজ ইকুয়াল টু কত হবে, এ আর টু দি পাওয়ার 5-1, তো এটার মানটা কিন্তু দেওয়া আছে, এটার মান কত দেওয়া আছে, 2√3 ডিভাইডেড বাই 9, এটার মান দেওয়া আছে 2√3 ডিভাইডেড বাই 9, এই মানটা দেওয়া আছে, ঠিক আছে। আচ্ছা ওকে থাকলো, এটা 1 নং হিসেবে আমাদের থেকে গেল। এরপর দেওয়া আছে কি দশম পদ, দশম পদ সমান দেওয়া আছে 8√2 ডিভাইডেড বাই 81, তাহলে 10th পদ, তাহলে 10th পদ হবে কত, এ আর টু দি পাওয়ার 10-1 ইজ ইকুয়াল টু 8√2 ডিভাইডেড বাই 81, ঠিক আছে। তো এই যে দুইটা পদ, এই দুইটা পদ এখানে দেওয়া আছে 1 নং 2 নং ইকুয়েশন। এখন আমরা যেটা করব,
আমাদের হিসাবের সুবিধাতে আমি এখানে 4 লিখতেছি, ঠিক আছে? তো এক কম হয় সাধারণত আমরা জানি যে যততম পদ হবে পাওয়ার হবে তার চেয়ে 1 কম, পাওয়ার হবে 1 কম, তাহলে এখানে 9 হবে। যেমন ওই অঙ্কে কি ছিল, a প্লাস এ যততম পদ হবে তার চেয়ে 1 কম কি n এর সাথে d এর সাথে গুণ হবে, আর এখানে কি হয় পাওয়ার হিসাবে হয়, ঠিক আছে? তো এখন আমরা এখানে যেটা করব, 2 নং পদকে 1 নং পদ দ্বারা ভাগ করব। যেহেতু এটা বড়, এটাই বড় আর ওইটাই কি ছোট, তাহলে আমরা কি করব, 2 ডিভাইডেড বাই 1, 2 ডিভাইড বাই 1 যদি করি, ওকে আমি ভেঙেই করাচ্ছি তোমাদেরকে, a r টু দি পাওয়ার 9 ডিভাইডেড বাই a r টু দি পাওয়ার 4 ইজ ইকুয়াল টু, দেখো আমি এই যে দেখো, আর এখানে আছে 9 ডিভাইডেড বাই কিন্তু এইটা, তাই না? আমি এখানে ডিভাইডেড বাই নিচে লিখতেছি না, আমি এখানে ভাগ দিয়ে লিখতেছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়, ঠিক আছে? এখন আমি ডিভাইডেডটাকে কি করতে পারি, আমরা নিচেও লিখতে পারি, আবার ভাগ চিহ্ন দিয়েও লিখতে পারি। তো আমি ভাগ চিহ্ন দিয়ে কেন লিখলাম, তখন এখানে দুইটা ভগ্নাংশের ক্ষেত্রে এভাবে আমরা পরের বার গুণ দিয়ে এটাকে উল্টাই দিতে পারবো ইজিলি, ঠিক আছে? তাহলে এখন এ আর এ কেটে যাবে, আর এখানে আর 9 মাইনাস 4 হবে। আমরা এটা নিয়ম জানি যে পাওয়ারগুলো কি হয়ে যায়, সেম বেস হইলে ভাগের ক্ষেত্রে পাওয়ারগুলো বিয়োগ হয়, তাই না? যেহেতু ভাগ করা আছে বেস আর, তাহলে আর একটা আর হবে, আর পাওয়ারগুলো কি হবে বিয়োগ হবে, যেটা ভাগ আছে তার পাওয়ারটা বিয়োগ হবে। ওকে, তাহলে এখন এইখানে দেখো 2 রুট ডিভাইডেড বাই, এখানে দেখো যখন ভাগ থাকে এটাকে যদি আমরা গুণ লিখি, তাহলে পরের যে ভাগ ইয়াটা আছে, ভগ্নাংশটা আছে, সেটা উল্টে যায়, অর্থাৎ এটা হর হয়ে যায় লব, আর লব হয়ে যায় হর। অর্থাৎ এখানে ভাগ গুণাত্মক বিপরীত সংখ্যা দিয়ে গুণ করাটাই হচ্ছে ভাগ করা, ঠিক আছে? তাহলে এখানে আমরা লিখতে পারবো আর পাওয়ার 5, এখানে লিখতে পারবো কি 9 থেকে যদি 4 বিয়োগ করি তাহলে হবে আর পাওয়ার 5। আর এইখানে দেখো, এইখানে আছে 9 নং 81, আর এইখানে দেখো 2 যদি আমরা দেই তাহলে এখানে 4, তাহলে তাহলে এইখানে দেখো 9 রুট 3, আর এইখানে আছে 4 রুট 2। তো এইখানে যে মজার বিষয়, এই মজার বিষয়টা হচ্ছে যেটা হঠাৎ করে তোমাদের মাথায় আসবে না, এইখানে তোমরা দেখো এই 9-এর মধ্যে 9কে ভেঙে যদি তোমরা রুট করো, তাহলে এইখানে দেখো রুট 9-এর মধ্যে কিন্তু রুট 3 4টা রুট 3 আছে, তাই না? 9কে আমরা কিভাবে লিখতে পারি, 3 গুণন 3, তাই না? এখন প্রত্যেকটা 3কে আবার কি করতে পারি, রুট 3 গুণন রুট 3, এই 3কেও লিখতে পারি কি রুট 3 ইন্টু রুট 3, আবার এই 3কেও আমরা লিখতে পারবো কি রুট 3 ইন্টু রুট 3, আবার এখানে একটা রুট 3 আছে, ঠিক আছে? একইভাবে 4কে আমরা কি লিখতে পারবো, 2 ইন্টু 2, তাহলে এই 2টাকেও আমরা কি করতে পারবো, রুট 2 ইন্টু রুট 2 লিখতে পারবো, আবার এই 2টাকেও কি করতে পারবো, রুট 2 ইন্টু রুট 2 লিখতে পারবো, আর এইখানে একটা রুট 2 আছেই, ঠিক আছে? তাহলে এইখানে দেখো আর টু দি পাওয়ার 5, আর এইখানে দেখো কত হচ্ছে, রুট 3 কয়টা আছে, 5টা রুট 3 হলো, তাই না? তাহলে রুট 3-এর উপর আমরা কত পাওয়ার দিতে পারবো, 5 পাওয়ার দেবো। একইভাবে এখানেও রুট 5 রুট 2ও কিন্তু কয়টা হলো, 5টা হইলো, তাই না? রুট 2 এর উপর আমরা কি করতে পারবো, 5টা পাওয়ার দিতে পারবো। এখন আমরা কি করতে পারবো, দেখো আমরা যেহেতু আমরা জানি এ ডিভাইডেড বাই বি সমান যদি সি হয়, তাহলে আমরা এসি ডিভাইডেড বাই বিসি লিখতে পারি। অর্থাৎ ভাগ এবং গুণের ক্ষেত্রে পাওয়ার ডিস্ট্রিবিউশন যেমন হয়, একইভাবে পাওয়ারকে কি করতে হয়, ও সি, একইভাবে পাওয়ারগুলোকে আমরা আলাদা আলাদা পাওয়ার ভিন্নভাবে থাকলে, এই যে একই পাওয়ার থাকলে সেটাকে আমরা কি করতে পারি, রুট 3 ডিভাইডেড বাই রুট 2, তার উপর কি লিখতে পারবো, 5 লিখতে পারবো, ঠিক আছে? ও এখানে 5 ছিল। তো এখন দেখো আমরা জানি যদি বেস পাওয়ার একই হলে বেস সমান হইতে হবে, অথবা বেস সমান হলে পাওয়ার একই হইতে হবে। হ্যাঁ, দুই এক ব্যতিক্রম আছে, বেসও সমান হইতে পারে, পাওয়ারও সমান হইতে পারে। তো তো এই ক্ষেত্রে যেহেতু পাওয়ার সেম, তার মানে বেস দুইটা অবশ্যই কি হইতে হবে, সমান হইতে হবে, হয় 1 হইতে হবে অথবা সমান হইতে হবে। তাহলে আর ইজ ইকুয়াল টু কত, কিন্তু 1 তো না, এখানে তো 1 না, তাহলে এটা এই দুইটা সমান হবে। তাহলে আর ইজ ইকুয়াল টু হচ্ছে কত, রুট 3 ডিভাইড বাই রুট 2। তো সেম নিয়মে পাওয়ারগুলো যেরকম কি করা যায়, একীভূত করা যায়, আবার ডিস্ট্রিবিউট করা যায়, ঠিক সেই রকম বর্গমূলগুলোকেও কি করা যায়, একীভূত করা যায়, এরকম করা যায়। তাহলে এটাই হচ্ছে তোমার কি আর এর অ্যান্সার। তো তোমাদের কি চেয়েছে আসলে, তো দেখো
এটাতে কত নম্বর অঙ্ক জানো? তো ধারাটির তৃতীয় পদ কত, অর্থাৎ 8 নম্বর অঙ্ক বলছে যে ধারাটির তৃতীয় পদ কত। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা কি পেয়েছি, আর এর মান পেলাম। আর এর মান যদি পাই, এখন এইটার মান আমরা যে কোনো 1 অথবা 2 যে কোনো একটাতে যদি আর এর মান বসিয়ে দেই তাহলে আমরা এ এর মান পাবো, এবং আর এবং এ যদি পাই তাহলে আমরা যে কোনো পদ পাবো। তাহলে 3 নম্বর পদ আমরা ইজিলি পেয়ে যাবো। তাহলে আমরা এইখানে এ এ রুট এ আর 4 2√3/9, তাহলে আমরা 1 নং হতে পাই। তাহলে আমরা কি করি, 1 নং এ আর এর মান বসাই। ঠিক আছে, তাহলে 1 নং এ কি আছে, এ আর টু দি পাওয়ার 4। যদি এটা লেখা জরুরি না, আমি জাস্ট তোমাদের জন্য সুবিধার জন্য জাস্ট লিখতেছি। ঠিক আছে, এখানে সরাসরি মান বসায় দেওয়া যায়। ওকে, বসাই দিতে হয়, এটাই নিয়ম আর কি। তখন আমরা যেহেতু এখানে মান বসাই বলেছি, তাহলে বসাই বলার পর এখানে আর এটা লেখার কোনো অর্থ হয় না। ঠিক আছে, সরাসরি এখানে মান বসাই দিতে হবে। ঠিক আছে, সরাসরি মান বসাই দিলাম। ঠিক আছে, পাওয়ার 4 হইল। তাহলে এ টু দি পাওয়ার, এখন দেখো তাহলে এ টু দি পাওয়ার, তাহলে √3 উপর কি আছে, 4 পাওয়ার, √2 এর উপরেও 4 পাওয়ার। ঠিক আছে, তাহলে এটা যদি হয় তাহলে √3 উপর 4 পাওয়ার দিলে কি হবে, 9 হবে ডেফিনেটলি। তার মানে 4টা √3 নিজের সাথে যদি গুণ হয় তাহলে 2টা মিলে কি হয়, 3 হয়, আবার 2টা মিলে 3 হবে, তাহলে 3 3 9 হবে, তাই না? এই 2টা মিলে 3, আবার এই 2টা মিলে 3, তাহলে 3 3 9। তাহলে উপরে হচ্ছে কত, 9a, আর নিচে হচ্ছে একই হবে, 4টা আছে যেহেতু, 2টা √2 মিলে 2 হবে, আবার 2টা √2 মিলে 2 হবে, তাহলে 2 2 হবে 4। ঠিক আছে, ইজ ইকুয়াল টু হবে 2√3/9। ঠিক আছে, এখন দেখো আমরা যেহেতু এ এর মান বের করব, তাহলে এ কে রেখে আমরা কি করি, এ কে রেখে বাকিগুলোকে ওই পাশে পাঠিয়ে দেই। ঠিক আছে, এ কে রেখে বাকিগুলোকে যদি আমরা ওই পাশে পাঠিয়ে দেই তাহলে কি হবে দেখো, 2√3/9 থাকলো, আর নিচের 4 এদিকে উপরে চলে যাবে, আর উপরের 9 এদিকে এসে নিচে হবে। ঠিক আছে, তো সেক্ষেত্রে এখানে এইরকম হলো। আচ্ছা দেখো, এইখানে একটা জিনিস গোলমাল হয়ে গেছে। এই যে এইখানে আমরা যেহেতু 2/1 করছি, তাহলে এইখানে ঠিকই লিখছি, কিন্তু এইখানে দেখো আমি কিন্তু এইটা আগে না লিখে এইটা আগে লিখেছি। ঠিক আছে, তাহলে আসলে এখানে উল্টাটা হবে, এই 2√8 হবে, আর নিচে হবে 981। ঠিক আছে, আর এইখানে হবে উল্টাটা। ঠিক আছে, এখানে হবে 2√3, আর এখানে হবে 9। ঠিক আছে, তো এইখানে তাহলে এইটা, এখানে আমাদের তাহলে এই এই জায়গাটাতে গোলমাল হয়ে গেছে। ঠিক আছে, এইখানে 8√2 ঠিক থাকবে, /81, আর এইখানে উপরে হয়ে যাবে 9, আর এখানে হয়ে যাবে 2√3। ফলে ক্যালকুলেশন করলে যেটা দাঁড়াবে, এইখানে √2 গুলো সব মানে এইখানে সব উল্টা হয়ে যাবে। ঠিক আছে, এইখানে 2 গুলো হয়ে যাবে 3, আর 3 গুলো হয়ে যাবে 2, তাছাড়া সবই ঠিক থাকবে। ঠিক আছে, তাছাড়া সবই ঠিক থাকবে, এগুলো হয়ে যাবে মানে এইটা উপরে হবে আর এটা নিচে হবে। ঠিক আছে, মানে হবে 4√2/9√3, তাহলে এগুলো হবে সব 2। ঠিক আছে, এগুলো হবে সব 2, আর এগুলো হবে সব 3। তো ফাইনালি যেটা হবে, এই আমি ফাইনালি ক্যালকুলেশনটা করতেছি, এখানে 2/3, 3/2 না হয় 2/3 হবে, মানে জাস্ট মানে পদটা উল্টা পাল্টা হয়ে গেছে। তো ওকে, তাহলে এইখানেও, তো এইখানে 2/3 হবে, তাহলে এইখানেও কি হবে, উপরে হবে 4, নিচে হবে 9। ঠিক আছে, উপরে হবে 4, নিচে হবে 9, আর বাদ বাকিগুলো তোমরা কারেকশন করে নিবা। এখন দেখো, তাহলে এইখানে যখন উল্টে যাবে তখন নিচের 9 যাবে উপরে, আর উপরের 4 আসবে নিচে। ঠিক আছে, এখন এই 9 আর 9 কেটে যাবে, তাহলে এ ইজ ইকুয়াল টু হবে দেখো 2, আর 2 যদি আমরা কাটি তাহলে হবে √3/2। তাহলে এর মান হবে কত, √3/2।
এখন আমরা এ এর মান পাইলাম, আর এর মান পাইলাম, অতএব তৃতীয় পদ আমরা ইজিলি এখন পেয়ে যাব। ঠিক আছে, অতএব তৃতীয় পদ কত হবে? এ আর টু দি পাওয়ার 3 মাইনাস 1। তাহলে এ এর মান হচ্ছে কত? √3/2। আর আর এর মান কত আসলো আমাদের? √2 ডিভাইডেড বাই √3। তার উপর পাওয়ার হবে কত? 3 মাইনাস 1 অর্থাৎ 2। ঠিক আছে, তো এখন এইখানে যদি আমরা ক্যালকুলেশন করি √3 ডিভাইডেড বাই 2 ইন্টু, তাহলে এখানে 2 ডিভাইডেড বাই 3 হবে। ঠিক আছে, 3 কেটে যাবে। আর 3-র মধ্যে কি আছে? √3 ইন্টু √3 আছে, তাহলে একটা √3 কেটে যাবে আর একটা √3 থাকবে। তাহলে তৃতীয় পদ হচ্ছে কত? 1/√3। এটাই হচ্ছে তোমার কি অ্যান্সার। ওকে, এরপরের অঙ্ক দেখো, 9 নম্বর অঙ্ক। বলতে যে 1/√2 মাইনাস 1 প্লাস √2, এই ধারাটির কোন পদ 8√2? ধারাটার কোন পদ তোমাদের 8√2 হবে? ঠিক আছে, তো তাহলে এখানে যদি আমরা এটা লিখে নেই 1, তাহলে আগে ধারাটা লিখি 1/√2 মাইনাস প্লাস √2। তাহলে ধারাটা দেখো, তাহলে আমরা যদি ধারাটি লিখি, ধারাটা আছে 1/√2 মাইনাস 1 প্লাস √2। ঠিক আছে, ধারাটা হচ্ছে এটা, তারপর আবার মাইনাস আছে, মাইনাস। তাহলে বলছে কোন পদ হবে 8√2? পজিটিভ না নেগেটিভ? 8√2 আছে, পজিটিভ 8√2, অর্থাৎ কততম পদ? 8√2 হবে। তাহলে এটা n বের করতে হবে। তাহলে এখান থেকেও আমাদের প্রথম পদ, তারপর দ্বিতীয় পদ, প্রথম পদ এবং সাধারণ অন্তর আমরা বের করে নেব। ঠিক আছে, তাহলে এখানে আমাদের প্রথম পদ কত? প্রথম পদ হচ্ছে 1√2, আর সাধারণ যেটা অন্তর, সরি সাধারণ অনুপাত এখানে কত দেখো, ভাগ করার সময় কিন্তু আমাদের চিহ্ন সহ ভাগ করতে হবে। তো এইটাকে এইটা দিয়ে ভাগ করব, অথবা এইটাতে এটাকে ভাগ করব। তাহলে আমাদের ইজি এইটাকে এটা দিয়ে ভাগ করার আছে, বরং এইটা থেকে এটা দিয়ে ভাগ করাটাই ইজি হবে। তাহলে √2 ডিভাইড বাই -1। ঠিক আছে, √2 ডিভাইড বাই -1 সমান হচ্ছে -√2। তার মানে আর এর মান হচ্ছে কত এখানে? -1, সাধারণ অনুপাত। তাহলে প্রথম পদ এটা এ, আর এটা হচ্ছে আর। ঠিক আছে, আর সমান -√2। তাহলে কততম পদ হচ্ছে এটা? তাহলে আমরা লিখি যে আমরা জানি n-তম পদ, n-তম পদ হচ্ছে এ আর n-1। তাহলে এখানে 8√2, এটা সমান দেওয়া আছে 8√2। ঠিক আছে, তাহলে এখন আমরা এখানে n এর মান ক্যালকুলেশন করব। তাহলে 1 এর মান হচ্ছে কত? 1/√2, আর আর এর মান হচ্ছে -√2, আর এখানে n-1 = 8√2। ঠিক আছে, তাহলে দেখো এখন এই ক্যালকুলেশনটাকে যদি আমরা করতে চাই, তাহলে কি হবে তোমাদের দেখো। তো এই √2টাকে আমরা ওই দিকে নিয়ে যাই, তাহলে -√2 এখানে থাকলোই। ঠিক আছে, এখন ওইটাকে যদি আমরা ওইদিকে নিয়ে যাই, তাহলে কি হবে? 8√2, আর এখানে নিচের √2 আছে, এটা গুণ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে -√2 n-1 থাকলো। এটাকে যদি আমরা গুণ করি তাহলে কত হবে দেখো তো? √2 আর √2 গুণ করলে 2 হয়, আর এইটা 2 গুণ করলে হচ্ছে কত? 16। ঠিক আছে, এখন এইখানে যেহেতু -√2 আছে, সমস্যা নাই। আর এইখানে দেখো, তাহলে √2-র উপর কত পাওয়ার দিলে 60 হয়? ঠিক আছে, এমনিতে দেখো 2 এর উপর কত পাওয়ার দিলে? 2 এর উপর 4 পাওয়ার দিলে 16 হয়। ঠিক আছে, 2 এর উপর 4 পাওয়ার দিলে 16 হয়। আবার √2 এর উপর যদি আমরা 2 পাওয়ার দিই, এই 2 কে আবার এইরকম লিখতে পারি, তাই না? 2 কে √2-র উপর স্কয়ার দিতে পারি, তাহলে তার উপর আবার কি আছে? 4 আছে, তার মানে √2-র উপর 8 দিলে 16 হবে। ঠিক আছে, √2-র উপর যদি আমরা কি দেই? 8 দেই, তাহলে 16 হবে। ওকে, এখন কথা হচ্ছে এইখানে তো আছে -√2, আর এইখানে তো আছে +√2। তাহলে এখন তোমরা একটা জিনিস খেয়াল করবে, এখানে যেহেতু জোড় সংখ্যা আসছে, সেহেতু এখানে আমরা চাইলে মাইনাস দিতেই পারি। তার কারণ মাইনাস সংখ্যার উপর যদি আমরা কি দেই, -2 মনে করো, -2 এর উপর যদি আমরা জোড় পাওয়ার দেই, 2 পাওয়ার দিলে কি হবে? 2 দুগুণা +4 হবে। আবার যদি 4 দেই তাহলে কি হবে? +16 হবে। এরকম জোড় পাওয়ার দিলে
ওগুলো পজিটিভ হয়ে যাবে। কিন্তু যদি বিজোড় পাওয়ার থাকে, যদি মনে করো -1 উপর বিজোড় পাওয়ার আছে, 1 আছে, 3 আছে, সেক্ষেত্রে কিন্তু ঋণাত্মক হবে। সেক্ষেত্রে আমরা কিন্তু চাইলে এখানে ঋণাত্মক দিতে পারবো না। ঋণাত্মক হলে ঋণাত্মক হবে, ধনাত্মক হলে ধনাত্মক হয় বিজোড় পাওয়ারের ক্ষেত্রে। ঠিক আছে, বিজোড় পাওয়ারের ক্ষেত্রে যদি আবার তোমাদেরকে বুঝাই, দেখো -1 বিজোড় 1 দিয়ে বুঝাচ্ছি আমি। যদি 1 পাওয়ার দেই তাহলে কি হবে, -1 হবে। -1 উপর যদি আমি 3 পাওয়ার দিই তাহলে দেখো -1 ইন্টু -1 ইন্টু -1, তাহলে দেখো দুইটাই মিলে হয়ে যাবে +1, আর একটা -1 কিন্তু থেকে যাবে। তাহলে এটার জন্য কিন্তু আবার -1 হবে। এইরকম যদি বিজোড় সংখ্যক থাকে, 5টা যদি থাকে তাহলে 4টা, তাহলে 4টার জন্য মানে জোড়ায় জোড়ায় কি হবে, প্লাস হয়ে যায়। আমরা জানি যে দুইটা মাইনাস মিলে কি হয়, একটা প্লাস হয়। ঠিক আছে, তাহলে জোড় সংখ্যক যদি মাইনাস নিজের সাথে গুণ হয় তাহলে সেগুলো অবশ্যই কি হয়ে যায়, সব প্লাস হয়ে যাবে, তাই না? সব প্লাস হয়ে যাবে, আর প্লাস প্লাস গুণগুলোতে প্লাস হয়। আর যদি বিজোড় সংখ্যক মাইনাস থাকে, নিজের সাথে গুণ থাকে, মাইনাস ইন্টু মাইনাস ইন্টু মাইনাস, তাহলে জোর, তাহলে দুইটাই মিলে প্লাস হয় আর একটা এক্সট্রা থেকে যায়। এখন যদি 5টা থাকে, 4টা আর একটা 5টা, তাহলে কি এই দুইটা মিলে প্লাস হয়ে যাবে, এই দুইটা মিলে প্লাস হয়ে যাবে, আর একটা মাইনাস এক্সট্রা থাকবে, সে সবাইকেই মাইনাস করে দিবে। ঠিক আছে, এই জন্য কোনো বিজোড় সংখ্যার উপর যদি জোর পাওয়ার থাকে, ঋণাত্মক সংখ্যার উপর যদি জোর পাওয়ার থাকে, তাহলে সেটি কিন্তু পজিটিভ সংখ্যা হয়ে যাবে। ঠিক আছে, আবার যদি ঋণাত্মক সংখ্যার উপর বিজোড় পাওয়ার থাকে তাহলে সেটা ঋণাত্মকই হবে আর ধনাত্মক। তাহলে বিজোড় পাওয়ারের ক্ষেত্রে কি হবে, বিজোড় পাওয়ারের ক্ষেত্রে ঋণাত্মক সংখ্যার উপর বিজোড় যদি পাওয়ার দেই তাহলে সেটা ঋণাত্মকই হবে, আর ধনাত্মক সংখ্যার উপর বিজোড় পাওয়ার দিলে সেটা ধনাত্মক হবে। আর জোর পাওয়ারের ক্ষেত্রে যদি জোর পাওয়ার হয়, মনে করো 4, 8, এরকম জোর পাওয়ার দিলে সবসময় প্লাস হবে। যেটা পজিটিভ সংখ্যা হোক নেগেটিভ সংখ্যা হোক, জোর পাওয়ার দিলে সেটা সবসময় পজিটিভ হবে। তাহলে এখন যেহেতু আমরা হিসাব করে দেখেছি কত, আমাদের পাওয়ারটা জোর আসছে, অর্থাৎ √2 উপর 8 পাওয়ার দিলে কত হয়, 16 হয়। যেহেতু পাওয়ারটা জোর, তার মানে -√2 উপর পাওয়ার দিলেও কি হবে, 16 হবে। কিন্তু বিজোড় পাওয়ার দিলে আমরা এটা করতে, বিজোড় পাওয়ারের ক্ষেত্রে আবার মাইনাস হলে এখানে মাইনাসই হইতো। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে এখানেও বেস যা, এখানেও বেস তাই আসলো। তাহলে এখন আমরা n-1 সমান 8 লিখতে পারবো, অর্থাৎ বেস সেম হলে পাওয়ারগুলো একই হয়, আবার পাওয়ার সেম হলে বেস একই হয়। ঠিক আছে, তাহলে n সমান হচ্ছে কত, 9। তাহলে এটাই হচ্ছে তোমার কি অ্যান্সার। ঠিক আছে, তাহলে এই অঙ্কটাকে যদি তোমরা এক নজরে দেখো তাহলে এটা হবে তোমাদের এইরকম। ঠিক আছে, ওকে। এরপর দেখো, এটা খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক। তো এই অঙ্কটা দেখো, এগুলো খুবই ইম্পর্টেন্ট, এর পরের সব কটা অঙ্ক ইম্পর্টেন্ট। দেখো, x5 প্লাস এক্স প্লাস ওয়াই প্লাস 135, এগুলো সৃজনশীলে আসে। গুণোত্তর ধারাভুক্ত হলে এক্স এবং ওয়াই এর মান নির্ণয় করো। ঠিক আছে, তো তো আমরা যদি এই অঙ্কটাকে করি তাহলে 5 প্লাস এক্স প্লাস ওয়াই 135, তাহলে অঙ্কটা কি দেওয়া আছে, দেওয়া আছে 5 প্লাস এক্স প্লাস ওয়াই প্লাস 135 প্লাস ডট 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 ডট। তো এইটা হচ্ছে একটি গুণোত্তর ধারা, এটা দেওয়া আছে কি একটা গুণোত্তর ধারা। ঠিক আছে, এটা একটা কি গুণোত্তর ধারা। তো যদি এটা গুণোত্তর ধারা হয়, তার মানে এর সাধারণ অনুপাতগুলো কি হবে, যে কোনো দুইটা পদের, এই দুইটা পদের ভাগফল যা হবে, এই দুইটা পদের ভাগফলও তা হবে, এই দুইটা পদের ভাগফলও তাই হবে, অর্থাৎ ধারাবাহিক যে কোনো দুইটা পদের ভাগফল তাই হবে। তাহলে গুণোত্তর ধারার ক্ষেত্রে, তাহলে আমরা জানি গুণোত্তর ধারার ক্ষেত্রে তাহলে r ইজ ইকুয়াল টু হবে কত, x ডিভাইডেড বাই 5 ইজ ইকুয়াল টু y ডিভাইডেড বাই x ইজ ইকুয়াল টু 135 ডিভাইডেড বাই y হবে। তাহলে এখান থেকে আমরা একটা ইকুয়েশন কি পেয়ে গেলাম। তাহলে যেহেতু r, তাহলে প্রত্যেকটার অনুপাত কি হবে এখানে, সমান সমান হবে। ঠিক আছে, তাহলে এটা এখন এইটা আর এটা সমান হবে, আবার এইটা আর এটাও সমান হবে, আবার এইটা আর এটাও কি হবে, সমান হবে, যে কোনো দুইটাই কি হবে, সমান হবে। ওকে, তো এখন দেখো, তাহলে যে কোনো একটাকে আমরা সাধারণ আর হিসেবে ধরে নিতে পারি। এখন আমরা যদি লিখি এইটা কোনতম পদ, 1 2 3 4, চতুর্থ পদটা হচ্ছে কত, 135। প্রথম পদ দিয়ে আমরা কখনো হিসাব করব না, আমরা চতুর্থ পদ দিয়ে হিসাব করব। তাহলে চতুর্থ পদ, তাহলে আমরা সেই হিসাবে কি লিখতে পারি, তাহলে চতুর্থ পদ সমান আমরা কি লিখতে পারবো, a আর 4 - 1 ইজ ইকুয়াল টু 135। ঠিক আছে,
এখন a এর মান কত দেওয়া আছে, আমাদের 5 দেওয়া আছে, a এর মান দেওয়া আছে 5। এখন দেখো r এর মান আমরা কোনটা বসাবো, এইটা বসাবো, এইটা বসাবো নাকি এইটা বসাবো? ঠিক আছে, এখন r এর মান আমরা যদি এইটা বসাই, এটা যদি বসাই তাহলে দুইটা অজানা মান। ঠিক আছে, তাহলে আমরা পাবো না। আমরা যদি এইটা বসাই তাহলে x এর মান পাবো, আর যদি r এর মান এইটাকে বসাই তাহলে আমরা y এর মান পাবো। ঠিক আছে, তাহলে আমরা একবার r এর মান এইটা বসাই, একবার r এর মান এটা বসাই, তাহলে আমাদের হয়ে যাবে। ঠিক আছে, তাহলে r এর মান এবার আমরা কি বসাই, x ডিভাইডেড বাই 5, তার উপর পাওয়ার দেই 3। ঠিক আছে, ইজ ইকুয়াল টু হচ্ছে 135। তাহলে এখান থেকে আমরা x এর মান পাবো। তো এরপর দেখো তাহলে এখানে আমরা কিভাবে অঙ্কটা করতে পারি। ঠিক আছে, এখানে দেখো 5 ইন্টু এক্স কিউব ডিভাইডেড বাই, আচ্ছা এখানে আমরা হিসাব করেই ফেলি, 125-এর উপর যদি আমরা 5-এর উপর কিউব দিলে 125 হয়। ঠিক আছে, সমান 135। এরপর তাহলে এক্স কিউব সমান কত হবে, এক্স কিউব সমান হবে 135 গুণন হবে 125। তাহলে যেটা নিচে আছে সেটা উপরে যাবে আর নিচেরটা উপরেরটা নিচে আসবে। ঠিক আছে, এখন আমরা যদি এখানে এক্স কিউব করি তাহলে এখানে 5 আর তাহলে 5-25-এ 125। ঠিক আছে, এখন এইখানে যদি আমরা গুণ করি, এখানে দেখো তাহলে এইটা গুণ করলে হলো এটা। এরপর তোমরা দেখো যে কার উপর 3 পাওয়ার দিলে এটা হয়, তাহলে তোমরা এটা র্যান্ডমলি চেক করে দেখবা যে 15-র উপর যদি তোমরা 3 পাওয়ার দাও তাহলে এক্স এর মান হবে কত, এই মানটা আসবে 15-র উপর 3 পাওয়ার জন্য, অর্থাৎ এক্স সমান হবে 15। ঠিক আছে, এখন দেখো তোমরা এবার যদি আর এর জায়গায় কোনটা বসাও, এই মানটা বসাও, তাহলে তোমরা ওয়াই এর মান পাবা। ঠিক আছে, তো এইটা একটা পদ্ধতি। তো এর চেয়েও আরও একটা ইজি পদ্ধতি আছে, সেটা হচ্ছে আমরা কি করব, চতুর্থ পদে এই মানটা বসাবো না, আমরা এখান থেকে তো চাইলে আর এর মানটাই বের করে নিতে পারি, তাই না? যেমন চতুর্থ পদ দেওয়া আছে কি, আমরা যদি লিখি যে চতুর্থ পদ হচ্ছে এ আর কিউব ইজ ইকুয়াল টু 135। এর মান তো কত, এর মান তো 5, 5 আর কিউব ইজ ইকুয়াল টু কি 135। তাহলে এখান থেকে আমরা আর এর মানটা বের করে নেই না কেন? যদি আমরা আর এর মানটা বের করে নেই তাহলে এটা আমাদের জন্য আরো ইজি হচ্ছে। তাহলে আর সমান হচ্ছে কত, 35 ডিভাইডেড বাই 5। তাহলে এটা কাটাকাটি করলে 5 দুগুণে 10, 5 সাতা 35, অর্থাৎ 27। তাহলে আর কিউব সমান হচ্ছে 27, আর 2 এর উপর যদি 3-র উপর যদি আমরা কিউব দেই তাহলে কিন্তু 27 হয়। ঠিক আছে, 3-র উপর কিউব দিলে, তার মানে আর সমান হচ্ছে কত, 3। এই পাওয়ার পাওয়ার সমান, তাহলে বেজও সমান হবে। তাহলে আর সমান যদি 3 হয়, এখন আমাদের দেখো যে ধারাটা ছিল সেই ধারাটা ছিল 5 প্লাস এক্স প্লাস ওয়াই প্লাস 135। তাহলে ধারার দ্বিতীয় পদ এক্স, তাহলে অতএব এক্স হচ্ছে কি দ্বিতীয় পদ, অতএব দ্বিতীয় পদ এক্স ইজ ইকুয়াল টু কত হবে, এ আর 2 - 1, তাই না? এ এর মান হচ্ছে 5 আর আর এর মান হচ্ছে 1, তাহলে 15। ঠিক আছে, তাহলে ধারার তৃতীয় পদ তাহলে হবে, তাহলে এটাই ইজি, আমরা এইভাবে করবো, ওভাবে করার চেয়ে এটা কি ইজি। এরপর আছে তৃতীয় পদ। তাহলে এই ধরনের অঙ্ক করার ক্ষেত্রে আমাদের ধান্দা সবসময় রাখতে হবে যে এ এবং আর কে বের করা এনি হাউ। ঠিক আছে, তাহলে ওয়াই সমান 14 পদ, ওয়াই সমান হবে এ আর, যেহেতু তৃতীয় পদ তাহলে 3 - 1 হবে। ঠিক আছে, তাহলে এ এর মান হচ্ছে 5 আর এর মান হচ্ছে কত 3, 2 - 1 ইজ ইকুয়াল টু 3, তাহলে 3 3 9, 5 লং 45। ঠিক আছে, তাহলে এখন থেকে তাহলে এবার আমরা কি পেলাম, এক্স এর মান এবং ওয়াই এর মান দুইটাই ইজিলি পেয়ে গেলাম। তাহলে এক্স কমা ওয়াই ইজ ইকুয়াল টু 15,45। ঠিক আছে, তাহলে দ্বিতীয় পদ্ধতিতেই তোমরা করবে, এটা ইজি পদ্ধতি। আর প্রথম পদ্ধতিটা যে হবে না তা না, সেটা হবে, কিন্তু এটা একটুখানি তোমাদের জন্য জটিল হয়ে যাচ্ছে। ঠিক আছে, হিসাবটা করা মেলানো কঠিন হচ্ছে। এরপর দেখো একদম সেম অঙ্ক দেওয়া আছে এক্স ওয়াই জেড, একইভাবে এবার পঞ্চম পদ কি করবা, পঞ্চম পদের জন্য আর এর মান বের করে ফেলবা। তাহলে 3 এক্স ওয়াই জেড আর 243 দেওয়া আছে।
ঠিক আছে, তাহলে এবার দেওয়া আছে 3 প্লাস এক্স প্লাস ওয়াই প্লাস জেড প্লাস 243। তাহলে এখানে যতগুলোই পদ থাক না কেন আমাদের তো একটা প্রথম পদ আমাদের জানা আছে, আর এটা কত নম্বর পদ সেটাও আমাদের জানা আছে, 1 3 4 5 পঞ্চম পদ। তাহলে আমরা সরাসরি লিখবো কি পঞ্চম পদ, আমরা সরাসরি কি লিখবো পঞ্চম পদ, 11 নম্বর অঙ্ক। ঠিক আছে, তাহলে আমরা লিখবো পঞ্চম পদ ইজ ইকুয়াল টু এ আর 5 মাইনাস 1 ইজ ইকুয়াল টু কত 243। ঠিক আছে, এখানে আর তার আগে আমরা এখানে এ এর মানগুলো লিখে নেব। তাহলে এ এর মান হচ্ছে 3 আর টু দি পাওয়ার 4 ইজ ইকুয়াল টু 243। ঠিক আছে, তাহলে আর টু দি পাওয়ার 4 সমান 243 ডিভাইডেড বাই 3। ঠিক আছে, এখন 243কে 3 দ্বারা ভাগ করো, তাহলে কি হবে দেখো। ঠিক আছে, 243কে যদি আমরা 3 দ্বারা ভাগ করি তাহলে পাবো কত, তাহলে দেখো আর টু দি পাওয়ার 4 ইজ ইকুয়াল টু হবে, এটাকে যদি আমরা ভাগ করি তাহলে 3 আটা 24, 3 অক্ষে 3 81। এবার আর টু দি পাওয়ার 4 তাহলে কতর উপর 4 দিলে, অর্থাৎ 3-র উপর যদি আমরা 4 পাওয়ার দেয় তাহলে 81 হয়। ঠিক আছে, তাহলে দেখো এখানে তাহলে আর সমান হচ্ছে 3। তাহলে আর এর মান যেহেতু 3 হয়, তাহলে এখন আমরা কি করব, এক্স ওয়াই জেড এর যে মানগুলো আছে, তাহলে দ্বিতীয় পদ এক্স, তৃতীয় পদ ওয়াই আর চতুর্থ পদ জেড এখন সব আমরা বের করতে পারবো। তাহলে আমরা দ্বিতীয় পদ বের করে ফেলি। দ্বিতীয় পদ এক্স ইজ ইকুয়াল টু এ আর 2 মাইনাস 1। তাহলে এ এর মান কত দেওয়া আছে 3, আর আর এর মান আমরা পাইলাম 3, তাই না? এর মানও 3, আর এর মানও পাইলাম 3। তাহলে আর টু দি পাওয়ার 1 ও আর এর মান তো 3 পাইলাম, তো 3 বসাই দেই, তাহলে হবে কত 3, তাহলে 3 3-কে 9। এবার তৃতীয় পদ, তৃতীয় পদ হচ্ছে ওয়াই, ওয়াই ইজ ইকুয়াল টু কত 3 ইন্টু 3 পাওয়ার, তৃতীয় পদ যেহেতু তাহলে 2 হবে, তাহলে 3 3-কে 9, 3 9 27। ঠিক আছে, তৃতীয় পদ হবে 27। তাহলে চতুর্থ পদ 81 বোঝাই যাইতেছে। তাহলে চতুর্থ পদ জেড, জেড ইজ ইকুয়াল টু হবে 3 গুণন 3 পাওয়ার 3, তাহলে 3 পাওয়ার 4 সমান হচ্ছে একটু আগে আমরা দেখলাম 81। ঠিক আছে, তো হ্যাঁ 81, ওকে। তাহলে এই হলো এক্স ওয়াই জেড এর মান, এটাই হচ্ছে আমাদের কি কাঙ্ক্ষিত অ্যান্সার। নির্ণেয় মানগুলোই হচ্ছে এটা, এটাই হচ্ছে আমাদের কি অ্যান্সার। ওকে, বুঝতে পারছো? এখন এইখানে দেখো 12 নম্বর অঙ্ক কি বলছে যে 2 মাইনাস 4 প্লাস 8 মাইনাস 8 প্রথম 7টি পদের সমষ্টি কত? 2 4 8 16। তবে এইখানে একটুখানি ডিফারেন্স অন্য অঙ্কের সাথে, এর যে পার্থক্যটা সেটা হচ্ছে এখানে দেখো একবার প্লাস আছে একবার মাইনাস আছে। তাহলে 2 মাইনাস 4, ঠিক আছে, কি দেওয়া আছে 2 মাইনাস 4 প্লাস 8 মাইনাস 16 প্লাস ডট ডট ডট, এরকম করে কি বলছে 7টা পদের সমষ্টি। ঠিক আছে, যতটা পদই হোক সমস্যা নাই। তাহলে এখানে আমাদের এ সমান আছে 2 আর আর সমান আছে মাইনাস 4 ডিভাইডেড বাই 2 ইজ ইকুয়াল টু মাইনাস 2। ঠিক আছে, একইভাবে এখানে যদি আমরা ভাগ করি তারপরে কিন্তু মাইনাস 2ই হবে। তো এরপর S7 অর্থাৎ 7টা পদের সমষ্টি, আমি আর বিস্তারিত লিখতেছি না। তাহলে এ টু দি পাওয়ার, এখন দেখো এখানে আর এর মান কিন্তু কি, এখানে আর হচ্ছে লেস দেন 1, তাহলে এখানে আছে আর লেস দেন 1। তাহলে সূত্রটা কি হবে 1 মাইনাস আর টু দি পাওয়ার n 1 মাইনাস আর, এটা লিখবো। তাহলে আমাদের হিসাবের সুবিধা হবে। উল্টাই লিখলে যে অঙ্ক হবে না তা না, তাও হবে, কিন্তু তখন হিসাবটা একটুখানি জটিল হবে। ঠিক আছে, তাহলে এখানে হবে আমাদের 2, প্রথম পদ আছে 2 ইন্টু 1 মাইনাস আর পাওয়ার n। এখন আর এর মান কত, আর এর মান হচ্ছে মাইনাস 2, পাওয়ার হচ্ছে 7 আর 1 মাইনাস 2। এখন এইখানে যে জিনিসটা তোমাদের একটুখানি বুঝতে হবে, এটা নিচে দেখো 1 প্লাস 2 হবে, কোনো সমস্যা নেই। এই জিনিসটা একটু আগেই বুঝাইলাম আমি তোমাদেরকে, মাইনাস সংখ্যার উপর বীজের পাওয়ার থাকলে সেটা মাইনাসই হবে। ঠিক আছে, মাইনাস সংখ্যার উপর যদি আমরা
বিজোড় পাওয়ার দেই তাহলে সেটা মাইনাস হয়। তাহলে মাইনাস, তাহলে 2 এর উপর যদি আমরা 7 পাওয়ার দেই তাহলে 128 হয়। তাহলে এটা কিন্তু এটা সমান কিন্তু মাইনাস 128 হবে। কত হবে? মাইনাস 128 হয়। তখন বিজোড় পাওয়ার আছে, তখন মাইনাস 7টা 2 যদি আমরা গুণ করি তাহলে 2টা 2 মিলে প্লাস হবে, 2টা 2 মিলে প্লাস হবে, 2টা 2 মিলে প্লাস হবে, 3 দুগুণে 6টা, আর একটা -2 এক্সট্রা থেকে যাবে, ও আবার সবাইকে মাইনাস বানিয়ে দিবে। ঠিক আছে, -2 গুণন -2 গুণন -2 গুণন -2 গুণন -2 গুণন -2 গুণন -2। তাহলে এই দুইটা মিলে প্লাস হলো, এই দুইটা মিলে প্লাস হলো, এই দুইটা মিলে প্লাস হলো, আর এই -2টা একা থাকলো, সেটা -128 হয়ে গেল। 1 মাইনাসে মাইনাসে প্লাস 128। ঠিক আছে, এটা এইটুকুর মান -128, আর এখানে আবার মাইনাস আছে, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস 128। তাহলে দেখো সবগুলোই কিন্তু আসলে প্লাস হয়ে গেল। ওকে, তো এখন দেখো এখানে 2 আর 1 3, তাহলে 2 গুণন তোমার 129 ডিভাইডেড বাই 3, 9 আর 3 12, এটাকে 3 দিয়ে ভাগ করা যায়। তাহলে 2 গুণন, তো 3 আছে এটা 12, 3 3 9, তাহলে 43 আছে। ঠিক আছে, 2 2 গুণ 43, এখন 43 43 হয় 86। তাহলে এটা অ্যান্সার হচ্ছে কত তোমাদের? 86। ঠিক আছে, এরপর দেখো 13 নম্বর। 13 নম্বর হচ্ছে 1 - 1 প্লাস 1 - 1, এরকম করে যাইতে যাইতে 2n প্লাস 1 সংখ্যক পদের সমষ্টি নির্ণয় করো। এখন দেখো 1, তাহলে আমাদের এখানে 13 নম্বর অঙ্ক কি আছে? 1 - 1 প্লাস 1 -1 প্লাস 1, এরকম করে পরেরটা মাইনাস হবে, একটা প্লাস একটা মাইনাস। ঠিক আছে, তো মাইনাস -1 আর কি। ঠিক আছে, -1 তারপর প্লাস ডট 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 এরকম করে চলতে থাকবে। এখন ও বলতেছে, বলা আছে 2n - 1 সংখ্যক পদের সমষ্টি। ঠিক আছে, 2n - 1, 2n - 2n প্লাস 1, সরি 2n প্লাস 1। ওকে, আচ্ছা ওইটা আমরা পরে দেখতেছি, আগে আমরা দেখি এটা গুণোত্তর ধারা নাকি সমান্তর ধারা। তো যদি বিয়োগ করি তাহলে বিয়োগ করলে -1 - 1 = 0, আর এখানে -1 - 1 = 0। তাহলে এখানে 0 যোগ হচ্ছে, তার মানে এটা কি না গুণোত্তর ধারা। সব জায়গাতেই 0 হচ্ছে, সব জায়গাতে 0 হইলেও এটা সমান্তর ধারা হবে না। কেন সমান্তর ধারা হবে না? দেখো 1 এর সাথে যদি তুমি 0 যোগ করো তাহলে কি -1 হবে? হবে না। এখানে বিয়োগ করলে প্রত্যেকটা পদ থেকে তুমি দেখো প্রত্যেকটা পদ বিয়োগ করতেছ, আলটিমেটলি কিন্তু, ও সরি, কত হচ্ছে এখানে দেখো, -1 আর -1 মিলে হচ্ছে -2। এখানে যদি এইটা থেকে এইটা বাদ দেই তাহলে +1, আর প্লাসে মাইনাসে +1। ঠিক আছে, মানে 1 - -1 = +2। তাহলে একবার দেখো -2 হচ্ছে, একবার দেখো +2 হচ্ছে, তার মানে এটা সমান্তর ধারা না। ঠিক আছে, বিয়োগ করলে একবার +2 হবে, একবার -2 হবে। এইটা থেকে যখন এটা বিয়োগ করতেছি তখন -2 হচ্ছে। কেন? দেখো -1 - 1 সমান -2। এবার যখন এইটা থেকে এটা বিয়োগ করতেছি +1 - -1 সমান, এবার কিন্তু +2 হচ্ছে। তার মানে একবার সাধারণ সাধারণ অন্তর কি আছে? +1 +2, আর একবার হচ্ছে -2। তার মানে এটা সাধারণ এটা তোমার সমান্তর ধারা না। এবার গুণোত্তর ধারা কিনা সেটা চেক করি। তাহলে আর সমান দেখো, তাহলে -1 ডিভাইডেড বাই 1, তাহলেও কিন্তু -1 হচ্ছে। আবার যদি এটা থেকে এটাকে ভাগ করি, দেখো এটা থেকে এটা দিয়ে এটাকে ভাগ করি তাহলে +1 - -1, তারপরেও কিন্তু -1ই থেকে যাচ্ছে। ঠিক আছে, তাহলে আমরা দুইটা করে দেখাইতে পারি। তাহলে -1 ডিভাইড বাই 1 = +1 ডিভাইড বাই -1। তা উভয় ক্ষেত্রেই সাধারণ অন্তর কথা হচ্ছে 1 হচ্ছে, আর এ সমান তো 1 দেওয়াই আছে। ঠিক আছে, এখন বলছে যে 2n + 1 সংখ্যক পদের সমষ্টি, তাই না? 2n + 1 সংখ্যক পদের সমষ্টি। তাহলে এস অফ এইটা সমান কত হবে? তো সূত্র জানি আমরা a1 - r। এখন দেখো এখানে r এর মান কিন্তু 1 এর চেয়ে ছোট, তাই না? r এর মান 1 এর চেয়ে ছোট, এই জন্য 1 - r⁴n হবে, আর 1 - r হবে। ঠিক আছে, এখন আমরা এই মানগুলো ইনপুট দেই। তাহলে a এর মান 1 ইন্টু 1 - r এর মান কিন্তু -1, আর
এখানে আসলে মানটা n হবে না, হবে টুয়াইস n প্লাস 1, তাহলে -1 এর উপর টুয়াইস n প্লাস 1 হবে। আর এখানে কি হবে 1 মাইনাস r। ওকে, এখন এইভাবে সেম প্রসেসেই দেখো 1 গুণন এইখানে কিন্তু 1 প্লাস 1 সমান 2 আছে। আর এইখানে দেখো আবার এই 2n প্লাস 1 এটা জোড় সংখ্যা নাকি বিজোড় সংখ্যা? তোমরা n এর যে মানই দাও না কেন, দেখো n এর যে মানই দাও না কেন 2n সবসময় জোড় সংখ্যা হবে। তার কারণ জোড় সংখ্যাকে 2 দিয়া গুণ করলে তো জোড় হবেই, বিজোড় সংখ্যাকে 2 দিয়া গুণ করলেও জোড় হয়। তার মানে 2n অবশ্যই একটা কি সংখ্যা? জোড় সংখ্যা। 2n সবসময় কি হবে, n এর মান যাই হোক না কেন এটা জোড় হবে। আর 2n এখন জোড় থেকে যদি আমরা 1 যোগ করি অথবা বিয়োগ করি তাহলে সেটা সবসময় কি হবে? বিজোড় হবে। ঠিক আছে, তাহলে n এর মান যাই হোক না কেন 2n সবসময় জোড় সংখ্যা হবে। আর 2n প্লাস 1 অথবা -1 সবসময় কি হবে? বিজোড় সংখ্যা হবে। কেন? 2n একটা জোড় সংখ্যা, জোড় সংখ্যা থেকে যদি 1 যোগ করি তাও সেটা বিজোড় হবে। জোড় সংখ্যার সাথে যদি 1 মাইনাস করি তারপরও সেটা বিজোড় হবে। তখন জোড় সংখ্যার পরেরটা এবং আগেরটা দুইটাই কি? বিজোড় সংখ্যা। তাহলে এই সংখ্যাটা একটা কি? বিজোড় সংখ্যা। এখন বিজোড় সংখ্যার উপর যদি এখন প্রথম কথা হচ্ছে 1, 1 এর উপর আমরা যে পাওয়ারই দেই না কেন সেটা 1ই হবে। এখন যেহেতু -1 আছে তাহলে -1 এর উপর যদি আমরা কি করি? জোড় পাওয়ার দেই তাহলে সেটা +1 হয়ে যায়। মানে 2n যদি পাওয়ার দেই তাহলে সেটা +1 হয়ে যাবে। আর 2n প্লাস মাইনাস 1 পাওয়ার অর্থাৎ বিজোড় পাওয়ার যদি দেই তাহলে সেটি হবে মাইনাস। তাহলে যে কোনো মাইনাস পাওয়ার মাইনাস সামনে মাইনাস আছে এরকম সংখ্যার উপর বিজোড় পাওয়ার দিলে সেটির মানটা মাইনাসই হবে। এখন যেহেতু 1 এর উপর যে পাওয়ারই দিই 1ই হবে, কিন্তু বিজোড় পাওয়ার হিসেবে -1 হবে। আর যদি এখানে জোড় পাওয়ার দিই তাহলে +1 হইতো। তাহলে হবে 1 মাইনাস -1। ঠিক আছে? তাহলে এখানেও কি হবে? 2 হবে। তাহলে 1 ইন্টু 2 ডিভাইড বাই 2, তাহলে 2 2 কাটা তাহলে 1 হয়ে যাচ্ছে। ঠিক আছে? তো এটা এমনিতেও তোমরা ভিজুয়ালাইজ করতে পারো। দেখো 1 -1 প্লাস 1, দেখো এই দেখো দুইটা মিলে কি হচ্ছে? 0 হয়ে যাচ্ছে, তাই না? দুইটা মিলে 0 হচ্ছে, শেষে এটা থাকতেছে। এবার যদি আমি 5টা লিখি, তাই না? এখানে 3টা লিখছিলাম, এবার লিখলাম আরও 2টা, 5টা লিখলাম। তো এই দুইটা মিলে 0 হচ্ছে, এই দুইটা মিলে 0 হচ্ছে, এই শেষে একটা 1 সবসময় থেকে যাচ্ছে। ঠিক আছে? কারণ বিজোড় সংখ্যা যদি নিচ্ছি তাহলে দুইটা মিলে 0 হয়ে যাচ্ছে, বিজোড় সংখ্যক নিলে দুইটা দুইটা করে 0 হয়ে যাচ্ছে, আর শেষের যে একটা বিজোড় আছে সে শুধু থাকতেছে। এই জন্য যোগফল যতগুলোই নেই না কেন আমরা 1 হবে। 5টা নিলেও 1 হবে, 7টা নিলেও 1 হবে, 9টা নিলেও 1 হবে। যদি 9টা নেই তাহলে 1 -1 প্লাস 1 -1, 4টা 4টা করে হবে, 4টা প্লাস 4টা মাইনাস হবে। ঠিক আছে? +1 -1, তাহলে কয়টা হলো? 6টা, হ্যাঁ 7টা, আর এইটা হলো 9টা। তাহলে এই দুইটা মিলে 0, এই দুইটা মিলে 0, এই দুইটা মিলে 0, এই দুইটা মিলে 0, আর এ একা থেকে যাচ্ছে। এই জন্য বিজোড় সংখ্যক যোগফল 1 হচ্ছে। আর যদি জোড় সংখ্যক নিত তাহলে কি হইতো বলো তো? ওই দুইটা দুইটা মিলে একটা একটা প্লাস একটা মাইনাস, একটা প্লাস একটা মাইনাস, তার মানে কি হইতো? এই দুইটা মিলে 0, এই দুইটা মিলে 0, এই দুইটা মিলে এই যে। তাহলে যদি এই সেম অঙ্কে কি হইতো তোমাদের? এখন আমি তোমাদেরকে যদি এখানে বলি 2n প্লাস 1 না হয় যদি শুধু 2n হইতো তাহলে কি হইতো? তাহলে কিন্তু উত্তর 0 হইতো। কিভাবে 0 হইতো দেখো, -1 এর উপর জোর পাওয়ার দিলে কিন্তু এখানে +1 হয়ে যাবে। তখন আমরা জানি যে মাইনাস সংখ্যার উপর জোর পাওয়ার দিলে সেটা প্লাস হয়ে যায়। তাহলে মাইনাসে মাইনাসে এবার তাহলে এখানে মাইনাস হচ্ছে, তাহলে 1 আর 1 কেটে গিয়ে এখানে 0 আছে। তাহলে 0 ডিভাইডেড বাই 2 সমান 0। তাহলে দেখলা? তাহলে এখানে জোড় সংখ্যা হলে কি, জোর পাওয়ার যদি হয় তাহলে সেটা হয়ে যাবে কি 0 হয়ে যাবে এই ধরনের অঙ্কের ক্ষেত্রে। এটা মুখে মুখেই করা যায়, তাই না? তো এই অঙ্কগুলো সূত্রমূত্র কিচ্ছু বসাইতে হবে না। এখন তোমাদেরকে যদি বলি যে -1 প্লাস 1, -1 প্লাস 1 -1, এখন বলো দেখি এটা বিজোড় সংখ্যক, বিজোড় 5টা পদের সমষ্টি কত? 7টা পদের সমষ্টি কত? 9টা পদের সমষ্টি কত? এখন দেখো এই দুইটা মিলে 0 হবে, এই দুইটা মিলে 0 হবে, আর এই যে এক্সট্রা অর্থাৎ প্রথম পদের যে পাওয়ারটা থাকবে, প্রথম পদটা যদি বিজোড় সংখ্যক হয় তাহলে প্রথম পদটাই হবে মূলত কি তাদের যোগফল, তাই না? মানে উল্টা দিক থেকে যদি আমরা জোড়া মিলাই, আমরা যদি কোন থেকে জোড়া মিলাই? পিছন দিক থেকে জোড়া মিলাই, তাহলে এই দুইটা মিলে 0 হচ্ছে, এই দুইটা মিলে 0 হচ্ছে, এইটা থাকতেছে কি যোগফল আকারে। আর যদি +1 -1 প্রথমটা যদি প্লাস হয়
তারপর যদি মাইনাস হয়, তারপর +1 -1 +1, তাহলে যদি বিজোড় সংখ্যক নেই তাহলে কি হবে? তাহলে কিন্তু প্রথমটা, এই দুইটা মিলে 0, এই দুইটা মিলে 0, এটা। তার মানে এইরকম অঙ্কে একই সংখ্যা যদি প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস থাকে তাহলে জোড় সংখ্যক পদের যোগফল 0 হবে। একই সংখ্যা, ইভেন শুধু 1 না, যদি 2ও থাকে, 2 + 2 মানে -2 + 2 -2 + 2 এইরকম, ঠিক আছে? আবার +2 -2 + 2 -2। তো এটার ক্ষেত্রেও যদি জোড় সংখ্যক হয়, 2n সংখ্যক নেই, জোড় সংখ্যক নিলে 0 হবে, এটা মিলে 0, এই দুইটা মিলে 0। আর যদি বিজোড় সংখ্যক হয় তাহলে প্রথম পদটাই হবে তার অ্যান্সার। যদি বিজোড় সংখ্যক পদের যোগফল বের করতে বলে তাহলে প্রথমটা, তখন শেষ থেকে তখন জোড়া মিলাইতে হবে। এখানে 4টে আছে, তাহলে আরও একটা লিখতে হবে -2, এই দুইটা মিলে 0 হবে, এই দুইটা মিলে 0 হবে, আর এই প্রথম পদটাই শুধুমাত্র থেকে যাবে যেহেতু বিজোড় সংখ্যক। তাহলে আমরা কি বুঝলাম? একই সংখ্যার যোগফল এবং বিয়োগফল, একটা প্লাস একটা মাইনাস একটা প্লাস একটা মাইনাস এরকম করে যদি পরপর সাজানো থাকে, এখন যদি আমাদের জোড় সংখ্যক পদের যোগফল বের করতে বলে তাহলে সেটা 0 হবে। আর যদি বিজোড় সংখ্যক পদের সমষ্টি বের করতে বলে তাহলে সেটা প্রথম পদটাই অ্যান্সার হবে। ওকে, এটা একটা সুন্দর শর্টকাট হিসেবে তোমরা মাথায় রাখতে পারো। ওকে, তাহলে আমরা 13 নম্বর অঙ্ক পর্যন্ত করলাম। তাহলে নেক্সট দিনে আমরা 14 থেকে বাকি যে অঙ্কগুলো আছে সেগুলো করার চেষ্টা করব, ঠিক আছে?